এটার জন্য আমি গ্রুপে যে শীটটা দিয়েছি হোয়াটসঅ্যাপ গ্রুপে, আপনারা সবাই শীটটা ডাউনলোড করতে পারছেন? আমাকে একটু আপনারা নক করবেন, মানে সাড়া দিবেন যে আপনারা আপনাদের শীটটা দিয়েছি হোয়াটসঅ্যাপ গ্রুপে, এই শীটটা সবাই পাইছেন কিনা, ডাউনলোড করছেন? যদি যদি শীটটা না ডাউনলোড করে থাকেন তাহলে কোনো সমস্যা নেই, ওইটা হচ্ছে ক্লিপসের টোফেল। আপনাদেরকে আমি টোফেলটা সরাসরি এখানে দিচ্ছি, দেখতে পাচ্ছেন যে ওটা টোফেলের বই থেকে। তো টেন্সটা আমরা মূলত পিসি দাস এবং টোফেলের বই এই দুইটা মিলিয়ে পড়বো আর কি আজকে। তো পিসি দাসটা বাংলায় কথা আছে, এখানে যখন আমরা টোফেলটা ক্লিয়ার করবো তখন দেখবেন যে ওটা অটোমেটিকলি ক্লিয়ার হয়ে যাবে আর কি। ঠিক আছে? তো টেন্স নিয়ে আজকে আমরা আলোচনা করব। এখন এই শীটটা আপনারা বা পিসি দাসের বইটা এক পলক 1 মিনিট একটু ওই 57 পেজ থেকে আমরা পড়বো। আমাদের আজকে পড়ার টপিকটা আছে 57 নম্বর পেজ, আপনারা একটু কষ্ট করে 57 নম্বর পেজ থেকে একটু দেখেন। আমরা সবাই একটু টোফেলটা বের করেন 1 মিনিট। যাদের কাছে ফিজিক্যাল বই আছে তারা বই বের করবেন, আর যাদের কাছে বই নেই তারা তো আমরা শীট দিয়ে দিছি, এই শীটটা বের করবেন। বইটা বের করেন 57 নম্বর পেজ, ক্লিপস টোফেল। স্যার কত নাম্বার শীট স্যার? এটা নাম্বার শীট না, এটা দেখেন আমরা হোয়াটসঅ্যাপ গ্রুপে যেটা দিয়েছি এই শীটটা। আর আপনি যে কাজটা করবেন তা হচ্ছে, এটা হলো টোফেলের শীট, টোফেল টোফেল থেকে আমরা পেজ তুলে দিয়েছি সরাসরি। আপনি টোফেলে যান, টোফেলের 57 নম্বর পেজ, ক্লিপস টোফেল 57 নম্বর পেজে। আশা করি পেয়েছেন সবাই, আর একটু সবাই সাইলেন্ট হন, তাহলে আমরা মূল ক্লাসটা শুরু করি। আমাদের আজকের টপিকটা হচ্ছে টেন্স। আর আপনি যে কাজটা করবেন তা হচ্ছে, তো টেন্স বলতে আমরা যেটা বুঝি সেটা হচ্ছে কি, আমরা জানি টেন্স মানে হচ্ছে সময়, এটা তো আমরা সবাই জানি। তো এই টেন্স থেকে আমরা একটু সিম্পল কথা, টেন্স কাকে বলে, হ্যাঁ, কয়েক প্রকার কি কি, এই সমস্ত আমাদের পড়ার আলোচনার বিষয় না আর কি। বুঝতে পারছেন? আমাদের আলোচনার বিষয় হচ্ছে এই কয় প্রকার কি কি, এই সমস্ত আমরা খুব ভালো করে জানি। আমাদের এখন যে মূল আলোচনার বিষয় সেটা হচ্ছে এর অ্যাডভান্স লেভেলে প্রশ্ন সলভ করা, অর্থাৎ আমাকে তো এমসিকিউ প্রশ্ন আসবে পরীক্ষাতে। তো এই এমসিকিউ প্রশ্নগুলো যাতে আমি সলভ করতে পারি, এখন এখান থেকে যে ধরনের প্রশ্নই হোক, টেন্স থেকে সাধারণত সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের, অর্থাৎ আপনাকে যে টেন্সের জায়গাটা আছে, ভার্বের জায়গাটা আছে, এই ভার্বের জায়গাটাতে শূন্যস্থান দেওয়া থাকবে। শূন্যস্থান দেওয়া থাকলে আমরা এই শূন্যস্থানের আশেপাশে যে কতগুলো ওয়ার্ড গুলো থাকে, পার্সোনাল থাকে, এগুলো দেখে আমরা আসলে নির্ণয় করব যে এখানে আমরা মূলত কোন টেন্সটা বসাবো, কোন টেন্সটা হবে। এইটা হচ্ছে আমাদের মূল আলোচনার বিষয়, মূল কথার বিষয়। তাহলে সেই ব্যাপারটা বোঝার জন্য টেন্সের একদম বেসিক যে কথাবার্তাগুলো একটু আলোচনা করি হালকা। তাহলে আমরা প্রথমে বলছি যে আমাদের দেখেন এখানে আছে সিম্পল প্রেজেন্ট টেন্স। সিম্পল প্রেজেন্ট টেন্স সংক্ষেপে লিখলাম, সিম্পল প্রেজেন্ট মানে হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স। প্রেজেন্ট ইনডেফিনাইট, হ্যাঁ আমি সংক্ষেপে লিখলাম, বুঝতে তো করলাম না। তাহলে প্রেজেন্ট ইনডেফিনাইট টেন্স, এই প্রেজেন্ট ইনডেফিনাইট টেন্স জিনিসটা কি? ইনডেফিনাইট মানে হচ্ছে অনির্দিষ্ট, আমরা জানি। তার মানে প্রেজেন্ট ইনডেফিনাইটটা হচ্ছে যে সাধারণভাবে যে কাজগুলো হওয়া করা এই কিছু বোঝায়, এগুলো হচ্ছে ইনডেফিনাইট বা প্রেজেন্ট বা বর্তমান। তার মানে সাধারণভাবে যে কাজগুলো হওয়া করা খাওয়া থাকা বোঝায় এগুলো। যেমন এইগুলো আমরা বাংলায় যে এগুলো প্রেজেন্ট ইনডেফিনাইট টেন্স হচ্ছে, এটা খুব সহজে বাংলায় আমরা কিভাবে চিনতে পারবো? তো বাংলায় আমাদের চেনার জন্য আমাদের বাংলা ক্রিয়ার শেষে দেখবেন লিখতে অথবা উচ্চারণে যা হোক, হয়তো অন্তঃস্থিয়া থাকবে বা রস্যই থাকবে বা এ থাকবে, এই ধরনের যে কথাবার্তাগুলো থাকবে এইগুলো থাকলে এই অন্তঃস্থ হতে পারে, রস্যই থাকতে পারে, এ থাকতে পারে, এগুলো থাকলে উচ্চারণে হোক বা লিখতে হোক, দেখবেন এইগুলো যখন আসবে তখন বুঝে নেব যে এগুলো হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। তাহলে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স যদি হয় তাহলে এগুলোর সাথে আমরা কি কি আচরণ করব, কি করব? প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স যদি হয় তাহলে আমরা জানি একটা কথা, যে এখানে সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তাহলে ভার্বের শেষে একটা অতিরিক্ত এস বা ইএস যুক্ত হয়। আপনারা মাইকটা অফ করে রাখেন, মাইকটা অন কেন আপনাদের?
আচ্ছা, তাহলে সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার হলে ভার্বের সাথে এস বা ইএস যোগ করতে হয়, এটা আমরা জানি। যেমন ধরেন বললাম যে হি, এখানে শূন্যস্থান দিলাম, স্কুল এভরিডে বললাম। তাহলে এখন এই ভার্বটাকে আমার মডিফাই করতে হবে, বা শূন্যস্থানে যে ভার্বগুলো থাকবে তাই সেখান থেকে এই ভার্বটা আমাকে বসাবো। তাহলে এখন দেখতেছি যে এখানে এভরিডে আছে, তার মানে আমরা জানি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হলো অভ্যাসগত সত্য, চিরন্তন সত্য, মানুষের যে অভ্যাসগত যে কাজগুলো বোঝায় আর কি, ঐতিহাসিক সত্য এবং স্বাভাবিকভাবে ভাবে কোনো কাজ করা বা হওয়া বোঝালে সেটাই প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয়। এই যে এভরিডে কথাটা আছে, এখন এইটার যদি বাংলা করি তাহলে ব্যাপারটা এরকম হয়, সে প্রতিদিন স্কুলে যায়। আমরা একটু আগে বলেছিলাম যে বাংলা ক্রিয়া শেষে দেখবেন এই যে যায় বললাম তাহলে অন্তস্থ আছে, তাহলে এইটা থাকার কারণে বুঝে নিলাম যে এটা হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। এখন যেহেতু এই প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স এবং এর সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তাহলে এটা হয়ে যাচ্ছে গোস। এই যে ভার্বের সাথে আমরা ইএস যুক্ত করছি, তাহলে ই থাকলে অথবা ও থাকলে এগুলোর সাথে ইএস হয়, আর না হলে তারপরে থাকলে সরাসরি এস হয় আর কি। তো এইটা হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের মূলত আলোচনার বিষয় আর কি, যে এইগুলোর থেকে খুব বেশি প্রশ্ন আপনাদের আসবে না। তবে এইখান থেকে একটা প্রশ্ন আপনাদের আসবে, সেটা কি, কিছু ভার্ব আছে যেগুলোকে স্ট্যাটিক ভার্ব বলা হয়। আমরা ক্রিপ্টোফেলটা অথবা শিটটা, আপনারা যেটা খুশি আপনারা বের করেন। আমি এবার একটু এটা সামনে আনেন, শিট হোক বা টোফেল হোক, আমি স্ক্রিনেও দেখাচ্ছি, আপনারা স্ক্রিন লাইভে যারা দেখছেন তারা স্ক্রিন দেখতে পারবেন। আচ্ছা, এখানে দেখেন এই যে সিম্পল প্রেজেন্ট টেন্স, this tense is usually not used to indicate present time. However, it is used to indicate present time now with the following stative verbs. তার মানে এই যে স্ট্যাটিক ভার্বগুলো বলা আছে, এই ভার্বগুলো হচ্ছে এমন ভার্ব যে ভার্বগুলো প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের সাথে ব্যবহার করতে হয়। অর্থাৎ যদি এর অর্থ হয় আপনার করছি, চলছে, মানে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের অর্থ হয়, কিন্তু তারপরেও গঠনগতভাবে এই ভার্বগুলোকে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে ইউজ করতে হয়। প্রশ্ন আসবে হচ্ছে এইগুলো থেকে। তার মানে ধরেন, যেমন একটা কথা, কমন একটা কথাই বলি, যেমন এটা কোন টেন্স, আপনারা মেসেজে লিখে দেন, আমি দেখবো। হ্যাঁ, যে এটা বলেন যে এটা কোন টেন্স, পৃথিবীর একটা কমন কথা, এটা কোন টেন্স একটু বলতে হবে। আমি অন করে দিচ্ছি, কিন্তু আপনারা মাইক অফ রাখবেন, কথা বলা শেষ হয়ে গেলে মাইক নিজেরটা নিজে অফ করে দেবেন। এটা কোন টেন্স লিখলাম বলতে হবে। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। তাহলে জীবনে জীবনে তো এই কথা তো বলছেন কয়েকবার, এখন নয় বলেন না, তাও মাঝে মাঝে বলেন কিনা জানি না, কিন্তু জীবনে তো এই কথা বহুতবার বলছেন অনেকেই, তাই না? অনেকেও আপনাদেরকে বলছে, তাহলে কি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে বলছেন এগুলা? প্র্যাকটিক্যালে আসেন, যখন কেউ আপনার যখন বলছিলাম তখন তো স্যার প্রেজেন্ট ইন্ডিপেন্ডেন্স ছিল, কিন্তু আগে যে বলেছিলাম ওটা হিসাব করলে তো আর প্রেজেন্ট ইন্ডিপেন্ডেন্স না। আপনি ধরেন এখন বললেন, আপনি এখন কাউকে বললেন সামওয়ান, সে যে কেউ হতে পারে, বলটুরে আপনি এই মুহূর্তে বললেন, আপনি এই মুহূর্তে কোন টেন্সে বলবেন তারে? স্যার প্রেজেন্ট ইন্ডিপেন্ডেন্স। এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। এই ভালোবাসার সংজ্ঞাই জানেন না, কোন টেন্সে ভালোবাসতে হয় তাই জানেন না, আপনারা কেমনে ভালোবাসলেন আল্লাহ পাক জানেন। আপনাদের ভালোবাসা বৈধ ছিল না। হ্যাঁ, এই দেখেন, চিরন্তন সত্য বুঝানো স্যার প্রেজেন্ট না এটা চিরন্তন সত্য না। তাইলে একজনকে ভালোবাসে আর একজনকে বিয়ে করলেন কেন যদি চিরন্তন সত্য হয়? তাহলে মানুষ পেন চার ব্যবস্থা করে কেন যদি চিরন্তন সত্যই হবে? এটা এরকম একটা মিথ্যা কথা বলতে পারলেন? কি হবে কোন, কোন টেন্স হবে? তো স্যার আর বুঝতেছি না। এই তো এবার কনফিউশন হয়ে গেছেন, তাই জীবনে সব ভালোবাসা। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ম্যাডামরা বাদ দেন, আপনারা তো জীবনে বলছেন কম, শুনছেন বেশি, এই জন্য আপনারা বুঝতেছেন না। স্যাররা বলেন তো দেখি, এটা কোন টেন্স?
স্যাররা কেউ বলেন এটা কোন টেন্স? বলবে না, কেউ বলবে না? স্যাররা নাই কেউ যুক্ত? ইনডিফিনিটই হবে স্যার, এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। শেষে তো ই আছে। আচ্ছা ঠিক আছে, এটা হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। হ্যাঁ, দেখেন এটা হলো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। এখন প্রশ্ন করতে পারেন যে স্যার কিভাবে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, তাই তো? সেই প্রশ্নটা এখন করা যেতে পারে। দেখেন, যখন আমরা কাউকে বলি যে আমি তোমাকে ভালোবাসি, এর মানে আমি তোমাকে ভালোবাসতেছি আর কি। কন্টিনিউয়াস ব্যাপারটা, এই ভালোবাসাটা এমন না যে একবার হয়ে শেষ হয়ে গেছে বা এটা চলবে না। এটা হচ্ছে আমি তোমাকে ভালোবাসতেছি। তাহলে এর মূল কথা হচ্ছে আমি তোমাকে ভালোবাসতেছি। বাংলা হচ্ছে এরকম যে আমি তোমাকে ভালোবাসতেছি। এই ভালোবাসাটা ইনডিফিনিট বলতে পারেন। যদি আপনি দেশকে ভালোবাসেন তাহলে চিরন্তন ভাবে দেশকে ভালোবাসি। কিন্তু যখন আমরা আমাদের এই ভালোবাসাটা কোনো প্রেয়সীর প্রতি হয় আর কি, যে প্রেমিক প্রেমিকা এই ধরনের কিছু যখন হয়, তখন সেটা ওই সময়ের জন্য কন্টিনিউয়াস থাকে আর কি। এরপরে আরেকজনের চেঞ্জ হয়ে যায় আরেকজনের কাছে আর কি। হ্যাঁ, আর যদি কারো ভালোবাসা ইনডিফিনিট কারো প্রতি হয়ে যায়, তাহলে তো তার মতো অসুখী লাইফে আর পৃথিবীতে কেউ নাই। আপনি আছেন একজনের সাথে, ভালোবাসতেছেন আরেকজনকে, তাহলে আপনার মতো অসুখী তো পৃথিবীতে আর কেউ নাই, যদি এটা প্রেজেন্ট ইনডিফিনিট হয়। বুঝতে পারছেন? ঘর করেন একজনের সাথে আর মন দিচ্ছেন আরেকজনকে, দিয়ে বসে আছেন এখনো পর্যন্ত। তো চিরন্তন সত্য হলে ব্যাপারটা এমন হয়। আর তাছাড়া এখন কথা হচ্ছে, এইটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, এটা প্রথমে জানেন। তাহলে কথা হলো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স যদি হবে, তাহলে তো আমাদের লেখার কথা ছিল হচ্ছে এইভাবে, তাই না? আমি তোমাকে এই আই এম লাভিং ইউ কথাটা ছিল হচ্ছে মূলত এইভাবে, যে আই এম লাভিং ইউ ছিল। কিন্তু মানে কথাটা কন্টিনিউয়াস, কিন্তু কোনোদিন কোথাও দেখছেন বা নিজেও কোনোদিন বলছেন, শুনছেন যে আই এম লাভিং ইউ কেউ কোনোদিন কাউকে বলছে? না স্যার। শোনেন নাই এবং বলেনও নাই। কিন্তু আসলে এটা কিন্তু আই এম লাভিং ইউ, আমি তোমাকে ভালোবাসি, এবং এই কন্টিনিউয়াস সময়ের জন্য আর কি। যতদিন সাথে থাকবা ততদিন ভালোবাসি। ভালো সাথে থাকা শেষ, তাই যদি হয় তো মেয়েরা তো ভালো বুঝবেন। আমার সাথে ম্যাডামরা যারা আছেন, তা শেষ হয়ে যাওয়ার পরে আমার এক্স সাপ ছিল, হ্যান ছিল, ত্যান ছিল, এগুলো বলেন কেন? যদি কন্টিনিউয়াসলি মানে তার আপনার চিরন্তন ভালোই যদি বাসেন, তা যখন প্রেম ভেঙে যায়, ভেঙে যাওয়ার পরে তারপরে সে সাপ হয়ে যায়, কুত্তা হয়ে যায়, বিড়াল হয়ে যায়, এগুলো হয় কেন তাহলে? বলেন, যুক্তি আছে কোনো এই সমস্ত কথার? এইবার দেখেন তাহলে এখন এইটা কেন লিখি না, এইটা হচ্ছে আজকের পড়া। এই এতক্ষণ বসে পেঁচাইলাম শুধু স্ট্যাটিক ভার্ব বোঝানোর জন্য ভাই। এখন দেখেন কিছু ভার্ব আছে যাদেরকে আমরা স্ট্যাটিক ভার্ব বলি। এই ভার্ব গুলো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে ব্যবহার করা হয়, মানে অর্থগত দিক থেকে সে যখন প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে আসে, কিন্তু গঠনগত দিক থেকে সে প্রেজেন্ট কন্টিনিউয়াস ব্যবহার করতে পারে না। গঠনগত দিক থেকে সে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স ব্যবহার হয়। তার মানে এইটা সমান সমান আমরা লিখবো প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, কিন্তু অর্থ দিচ্ছি কিন্তু এইটার। তার কারণ কি, এই স্ট্যাটিক ভার্বের সাথে কখনো আইএনজি হয় না, এটা মাথায় রাখতে হবে। তাহলে এই ভার্বগুলো কি কি আছে, স্ট্যাটিক ভার্বগুলো কি কি আছে, এবার বইয়ের দিকে একটু তাকান। বইয়ের দিকে আমাদের দেওয়া আছে, আমরা শীটটাও একটু ওপেন করতেছি। এই দেখেন স্ট্যাটিক ভার্ব কি কি আছে। নো, বিলিভ, হেয়ার, সি, স্মেল, উইশ, আন্ডারস্ট্যান্ড, হেট, লাভ, লাইক, ওয়ান্ট, সাউন্ড, হ্যাভ, হ্যাঁ, নিড, অ্যাপেয়ার, সিম, টেস্ট, ওন। এই যে ভার্বগুলো আছে, এই ভার্বগুলো কখনোই প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের গঠনগতভাবে ব্যবহার করা হবে না। এরা ব্যবহার করা হবে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, সিম্পল টেন্সে ব্যবহার করা হবে সিম্পল প্রেজেন্ট টেন্স, কিন্তু এরা অর্থ দিবে প্রেজেন্ট কন্টিনিউয়াস। নোট দেখেন কি লেখা আছে, দ্য ভার্বস লিস্টেড অ্যাবভ আর অলমোস্ট নেভার ইউজড ইন দ্য প্রেজেন্ট অর পাস্ট প্রোগ্রেসিভ। শুধুমাত্র যে প্রেজেন্ট প্রোগ্রেসিভে হবে না, প্রোগ্রেসিভ মিন্স কন্টিনিউয়াস। শুধুমাত্র যে প্রেজেন্ট প্রোগ্রেসিভে হবে না তা না, এটা পাস্ট প্রোগ্রেসিভেও হবে না। অর্থাৎ এদেরকে আপনি কখনোই প্রোগ্রেসিভ করতে পারবেন না, দ্যাট মিন্স কন্টিনিউয়াস করতে পারবেন না। ইট উইল নেভার ইউজড ইন কন্টিনিউয়াস ফর্ম, এটা মাথায় রাখতে হবে। তাহলে অলদো ইট ইজ পসিবল ইন সাম কেসেস, এখন কথা হচ্ছে কিছু কিছু ক্ষেত্রে এইটা পসিবল। এই দেখেন আরো একটু প্যাচ লাগাই দিল। প্রথমে বললো যে এর সাথে হবে না, এরপরে এসে বলতেছে কিছু কিছু ক্ষেত্রে হবে। তাহলে এই কিছু কিছু ক্ষেত্রে কোথায় হবে, এইটা আবার সুন্দর করে দেওয়া আছে আমাদের পিসি দাসের বইটাতে। আমরা পিসি দাসের বইটা একটু সাথে নিব। এবার একটু পিসি দাসের বইটা কাছে নেন, আমি একটু এই কিছু কিছু ক্ষেত্রটাও দেখায় দিব, এই একসাথে এই কথাটা সেরে দিব। কারণ আপনাদেরকে তো বাচ্চার মতো পড়াচ্ছি না, আপনাদেরকে পড়াচ্ছি অ্যাডভান্স। এই লেভেলটা অ্যাডভান্স লেভেল আর কি। আর এই টোফেল কমপ্লিট করতে পারলে, এই অ্যাডভান্স লেভেলটা কমপ্লিট করতে পারলে আপনাকে জুনিয়র কেউ কোথাও আটকাতে পারবে না। আর যেহেতু আপনারা আমাদেরকে সাধারণত, আমরা এই লেভেলে যারা আছি তারা বাচ্চাদেরকে যেহেতু শিখায়, তাদেরকে আবার এই অ্যাডভান্স শিখাতে দেন না, ওদের মাথার উপর দিয়ে যাবে সব আর কি।
কিন্তু যারা মনে করেন ব্যাচ করার 9-10 বা উপরের দিকে তারা শিখাবেন, সমস্যা নেই। বা যাদের স্কুল 8 পর্যন্ত আছে, আপনি 8-এর বাচ্চারা 7-এর বাচ্চারা শেখান, প্রবলেম নাই। কিন্তু এর নিচে শেখালে ওরা অনেকে নাও ধরতে পারে আর কি। তো যাই হোক, আমরা বলতেছিলাম যে এই ভার্বগুলো কিন্তু কখনোই কন্টিনিউয়াস টেন্সে হবে না, সেটা পাস্ট কন্টিনিউয়াসও হতে পারে, প্রেজেন্ট কন্টিনিউয়াসও হতে পারে। আচ্ছা, সিম্পল প্রেজেন্ট ইজ ইউজ টু ইন্ডিকেট রেগুলার অর হ্যাবিচুয়াল অ্যাকশন। দেখেন তাহলে এখন কথা হচ্ছে সিম্পল টেন্স কোথায় ব্যবহার করা হয়? এটা রেগুলার, অর্থাৎ আমরা স্বাভাবিকভাবে যে কাজটা করি প্রতিদিন দৈনন্দিন আমাদের যে কাজ হচ্ছে হ্যাবিচুয়াল অ্যাকশন, মানে অভ্যাসগতভাবে আমরা যে জিনিসগুলোতে অভ্যস্ত। যেমন জন ওয়ার্কস টু স্কুল এভরিডে, জন প্রতিদিন স্কুলে যায়। তাহলে এটা এখন খেয়াল করেন, এই যে প্রতিদিন স্কুলে যায় এটা তার একটা হ্যাবিচুয়াল হ্যাবিট, ঠিক আছে, বা রেগুলার কাজ। এই জন্য এগুলো প্রেজেন্ট ইন্ডিপেন্ডেন্ট টেন্সে ব্যবহার করা হচ্ছে। এবার দেখেন, দে আন্ডারস্ট্যান্ড দ্য প্রবলেম নাও। তাহলে এখন কথা হচ্ছে, আমরা জানি যে আমরা ছোটবেলা থেকে পড়ছি বা এখনো বাচ্চাদের পড়াচ্ছি, যদি নাও থাকে তাহলে তুমি ভার্বের সাথে আইএনজি করবা, নাও থাকলে প্রেজেন্ট কন্টিনিউয়াস হয়। তাহলে এখন আমাকে বলেন যে দে আন্ডারস্ট্যান্ড দ্য প্রবলেম নাও, এইটা কি কন্টিনিউয়াস হবে? কন্টিনিউয়াস করা পসিবল? তাহলে কি বলতে পারি দে আর আন্ডারস্ট্যান্ডিং দ্য প্রবলেম নাও, এটা কি বলা যাবে? নাও আছে, কথা বলতে হবে। আপনারা কি বোঝেননি? এটা বুঝাতে পারিনি আমি? রেসপন্স করেন। আন্ডারস্ট্যান্ডিং বলা যাবে না। কেন যাবে না সেটা জিজ্ঞেস করতেছি তো। এটা অর্থ দিলে হচ্ছে কন্টিনিউয়াসে, কিন্তু হচ্ছে আন্ডারস্ট্যান্ডিং থাকবে। আন্ডারস্ট্যান্ড থাকবে, কারণ এটা হচ্ছে স্ট্যাটিক ভার্ব, এটা মাথায় রাখতে হবে। পরীক্ষা হলে আপনাকে এখানে পেঁচাবে, বুঝতে পারছেন? তাহলে স্ট্যাটিক ভার্ব থাকলে আমরা সেখানে তার সাথে আইএনজি ব্যবহার করব না। হেনরি অলওয়েজ সুইমস ইন দ্য ইভিনিং, তাহলে দেখেন এইখানে হ্যাবিচুয়াল অ্যাকশন বোঝাচ্ছে, এটা সিম্পল টেন্সে ব্যবহার করা হয়েছে। হি ওয়ান্ট টু লিভ নাও, দেখেন এখানে লাউ নাও আছে, বাট ওয়ান্ট আছে। কিন্তু আমরা বলছি না উই আর ওয়ান্টিং টু লিভ নাও, আমরা এখন যেতে চাচ্ছি। আমরা এটা এখন বলি না আত্মীয়ের বাসায় গেলে, বা ঠিক আছে স্যার আমি এখন যেতে চাচ্ছি, বা ভাই আমি এখন যেতে চাচ্ছি। কিন্তু তাকে বলবো যে ব্রাদার, নাও আই এম, নাও আই ওয়ান্ট টু, আই এম ওয়ান্টিং টু লিভ নাও, বলবো? বলবো না কিন্তু, কারণ এগুলো স্ট্যাটিক ভার্ব। দ্য কফি টেস্ট ডিলিশিয়াস, স্ট্যাটিক ভার্ব এটা, হ্যাঁ। দ্য কফি, এই জন্য টেস্ট দেখেন ভার্বের সাথে এস যুক্ত হয়েছে কেন? সাবজেক্ট হচ্ছে দ্য কফি। আচ্ছা বলেন তো কফিটা কোন নাম, কাউন্টেবল নাকি আনকাউন্টেবল? কফি আনকাউন্টেবল নাম। তার কারণটা হচ্ছে আমরা আনকাউন্টেবল শিখেছিলাম, মনে আছে? তরল পদার্থ, খনিজ পদার্থ, বায়বীয়, খাদ্যদ্রব্য সাধারণভাবে। তাহলে এরা তরল পদার্থের মধ্যে পড়ছে, তাই না? তাহলে এটা হচ্ছে আনকাউন্টেবল নাউন। মার্ক ইউজুয়ালি ওয়ার্কস টু স্কুল, হ্যাবিচুয়াল অ্যাকশন, ঠিক আছে। ইউ কটস, ইওর কফ সাউন্ডস ব্যাড, তোমার কাশির আওয়াজ খুব খারাপ। তাহলে এটা আমরা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স বুঝতে পারলাম। এখন আমরা যে বলেছিলাম যে কিছু কিছু ক্ষেত্রে, এই যে দেখেন ওই যে এখানে আছে যে নোটের ওখানে আছে, অলদো ইট ইজ পসিবল ইন সাম কেসেস, কিছু কিছু ক্ষেত্রে এটা পসিবল। সেই কিছু কিছু ক্ষেত্রটা কোথায় সেটা দেখার জন্য আমরা একটু এখন পিসি দাসের সহায়তা নেব। আপনারা একটু কষ্ট করে পিসি দাসের বইয়ের টেন্সটা বের করেন। আচ্ছা, এই দেখেন পিসি দাসের বইয়ের, একটু কষ্ট করে বের করেন পিসি দাসের বইয়ের প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। এখানে একটু বের করেন, এখানে একটা নোট আছে, দ্য ফলোইং ভার্বস আর নট নরমালি ইউজড ইন দ্য কন্টিনিউয়াস ফর্ম। ওই সেই টোফেলে যে কথা বলতেছি সেই ভার্বগুলোই এখানে দেখেন আরো সুন্দর আলোচনা করা আছে, যেগুলো ব্যতিক্রম। নিচের ভার্বগুলি সাধারণত কন্টিনিউয়াস ফর্মে ব্যবহৃত হয় না। ভার্ব অফ প্রিসিপশন, যেমন সি, হেয়ার, স্মেল, নোটিস, রিকগনাইজ, ওইখানে যে ভার্বগুলো দেখে আসছে ওইগুলো এক কথা স্ট্যাটিক ভার্ব বলা হয়েছে। কিন্তু এখানে দেখেন আবার স্ট্যাটিক ভার্বেরও আবার কতগুলো প্রকারভেদ আছে। প্রিসিপশন আছে, অ্যাপিয়ারিং আছে, ইমোশন আছে। হ্যাঁ, ইমোশনের মধ্যে আছে ওয়ান্ট, উইশ, ডিজায়ার, ফিল, লাইক, লাভ, হেট, হোপ, রিফিউজ, এগুলো ইমোশনের মধ্যে পড়ে। এগুলো প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে হবে। ভার্ব অফ থিঙ্কিং আছে, হ্যাঁ। তারপরে হ্যাভ ভার্ব আছে, ওন, পসেস, বিলং টু, কন্টেন, কনসিস্ট অফ, বি, বি মানে বি ভার্ব, এগুলো আর কি। তাহলে এখন দেখেন এইখানে একটা সুন্দর উদাহরণ আছে পিসি দাসের বইয়ে। এইটা একটু আমাকে বলতে হবে যে এটা ইয়াটা কি হবে। দেখেন আছে, আমি একটি সুন্দর পাখি দেখছি বা দেখিতেছি। তাহলে এখানে কথা আছে কি, আমি একটি সুন্দর পাখি দেখছি। আচ্ছা এই দেখছিটা কিন্তু কন্টিনিউয়াস, চলিত ভাষা।
সাধু ভাষায় বললে কি হবে? দেখিতেছি। যাই হোক, কথা তো এটা কন্টিনিউয়াস, তাহলে এটার ট্রান্সলেশন কি হবে? আমি একটি সুন্দর পাখি দেখছি। আচ্ছা, তাহলে কেন আমি তো বললাম দেখছি কন্টিনিউয়াস, তাহলে আমি একটু আইএনজি করবো না? আই এম সিইং এ নাইস বার্ড বলবো না? হ্যাঁ, স্ট্যাটিক ভাবে এটা মাথায় রাখতে হবে, এইগুলো দিয়ে আপনাদের পেঁচাবে। এবং রিটেনেও কিন্তু এগুলো আমাদের গুরুত্ব দিতে হবে। এই যে জিনিসগুলো জানতেছি, রিটেনের ক্ষেত্রে কিন্তু এগুলো খুবই গুরুত্বপূর্ণ। তাহলে এর ট্রান্সলেশনটা হচ্ছে আই, এটা কিন্তু ছোট হাতের এস, হ্যাঁ, আই সি এ নাইস বার্ড। এখন কথা হচ্ছে, ওই যে বলছিলাম না যে সাম কেসেস কিছু কিছু ক্ষেত্রে ব্যতিক্রম হয়, এই সি ভার্বটা কিছু কিছু ক্ষেত্রে ব্যতিক্রম হয়। অর্থাৎ সি ভার্বের সাথে তো আইএনজি হয়, আমরা দেখেছি না? সি ভার্বের সাথে আইএনজি হয় কখন হয়? একটা সংক্ষিপ্ত সুন্দর নোট লিখে রাখেন, লেখেন স্ট্যাটিক ভার্ব যদি নিজের অর্থ না দিয়ে ভিন্ন কোনো অর্থ দেয়, তখন স্ট্যাটিক ভার্বের সাথে আইএনজি হয়, অর্থাৎ এরা কন্টিনিউয়াস টেন্সে ব্যবহৃত হয়। তাহলে কি বললাম? একটু লেখেন, স্ট্যাটিক ভার্ব নিজের অর্থ বাদে যদি ভিন্ন কোনো অর্থ বোঝায়, তখন তাদের সাথে আইএনজি যুক্ত হয়, অর্থাৎ এরা কন্টিনিউয়াস টেন্সে ব্যবহৃত হতে পারে। এখন দেখেন, কথা হলো যে যদি কথাটা এরকম হয় যে আমি দেখছি তো দেখছি, আমি দেখছি তো দেখছি, তাহলে দেখেন এই যে আমি দেখছি তো দেখছি, এইটা কি অনবরত বোঝাচ্ছে না? তাহলে এইটা, এইখানে যদি আমি সি ভার্ব ব্যবহার করি তাহলে তার সাথে আইএনজি হবে। সি মানে সিম্পল দেখা, কিন্তু আমি এখানে আমি বলতে চাচ্ছি কি যে আমি অনবরত দেখছি, তার মানে এটা নিজের অর্থ সিম্পল দেখা না হয়ে অনবরত দেখা হচ্ছে, তার মানে নিজের অর্থ বাদ দিয়ে ভিন্ন অর্থ দিচ্ছে বা একটু অর্থকে সে রিফর্ম করছে। এমন যদি হয় তাহলে সেখানে আমরা সি ভার্বের সাথে আইএনজি যুক্ত করতে পারি। তাহলে এর ট্রান্সলেশনটা হবে আই এম সিইং অ্যান্ড সিং। আমি দেখছি তো দেখছি, হ্যাঁ, রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন, দেখতেছেন যে রাস্তায় একটা সুন্দর পাখি দেখা যাচ্ছে, উফ কত সুন্দর পাখি, আমি তো দেখছি তো দেখছি, পাখিটার থেকে আমি আর চোখ ফেরাতে পারছি না। তাহলে এরকম যদি হয়, অর্থাৎ স্ট্যাটিক ভার্ব যখন নিজের অর্থ না দিয়ে ভিন্ন কোনো অর্থ দিবে, তখন তার সাথে আইএনজি যুক্ত হবে। আচ্ছা, ফিল ভার্ব, ফিল মানে কি? ফিল মানে হচ্ছে অনুভব করা, কিন্তু কখনো যদি ফিল ভার্ব দ্বারা যদি অনুভব করা না হয়ে তুলনা করা হয়, ফিল দিয়ে অনেক সময় তুলনা করা হয়, তাহলে ফিল ভার্বের সাথে আইএনজি যুক্ত করা যাবে। তার মানে কিরকম? যে ধরেন আমি জানি যে মিস্টার এক্স অসুস্থ ছিল, তাকে এখন হয়তো রাস্তায় দেখা, জিজ্ঞেস করলাম কি ব্যাপার ভাই, তুমি এখন কেমন আছো? তার মানে সেই আগে আমি জানতাম তুমি খারাপ আছো, তুলনা করছি যে আগের তুলনায় তুমি এখন কেমন আছো। তাহলে এই যে তুলনা করা বোঝাচ্ছে এখানে, তখন এইখানে আমরা ফিল ভার্বের সাথে আইএনজি যুক্ত করতে পারবো। যেমন আছে আর ইউ ফিলিং বেটার নাও, তুমি কি এখন ভালো বোধ করছো? তার মানে আমি জানি যে তুমি আগে খারাপ ছিলা, আমি সেই তুলনায় তোমাকে এখন জিজ্ঞেস করছি যে তুমি আগের থেকে এখন কেমন আছো। তার মানে ফিল ভার্বের সাথে যদি আইএনজি কখন যুক্ত হবে? যে ফিল ভার্ব দ্বারা যদি তুলনা করা বোঝানো হয়, তাহলে ফিল ভার্বের সাথেও আইএনজি যুক্ত হয়, এটা মাথায় রাখতে হবে আর কি। আচ্ছা, এরপরে দেখেন যে এই ইয়েতে পিসি দেশের বইটাতে একটু খেয়াল করেন, তাহলে কথা হচ্ছে যে কম্পারেটিভ ডিগ্রি না হয়ে যদি পজিটিভ ডিগ্রি হয়, তাহলে ফিল ভার্বের সাথে সিম্পল প্রেজেন্ট টেন্স হবে। যেমন হাউ ডু ইউ ফিল নাও, হাউ ডু ইউ ফিল নাও, এই যে কথাটা বলছি যে আপনারা মাইকটা অফ করেন। দেখেন, তাহলে এখানে বলছি যে হাউ ডু ইউ ফিল নাও, তার মানে তুমি কেমন আছো, এটা কিন্তু সিম্পল বোঝাচ্ছে, এটা কিন্তু কখনো তার তুলনা বোঝাচ্ছে না। তাহলে এখন এইখানে জাস্ট ফিল, কিন্তু যদি বলি তুমি এখন কেমন আছো, মানে আগের তুলনায় এখন কেমন আছো, এরকম যদি কথা বলি, তাহলে হবে হাউ আর ইউ ফিলিং নাও, তার মানে তোমার এখন বর্তমান অবস্থা কি, তখন ওই ফিল দ্বারা অর্থ হচ্ছে তুলনা করা। তার মানে আমরা যে কথা নোটটা লিখে রেখেছি এক কথায়, যে ফিল ভার্ব যদি তুলনা করা, ফিল ভার্ব বলতে কোনো কথা না, স্ট্যাটিক ভার্ব যদি নিজের অর্থ না দিয়ে ভিন্ন কোনো অর্থ দেয়, তাহলে স্ট্যাটিক ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়, অর্থাৎ তারা তখন কন্টিনিউয়াস টেন্সে হয়। আদারওয়াইজ স্ট্যাটিক ভার্ব নিজের অর্থে যখন থাকে, তখন তারা কখনোই কন্টিনিউয়াস টেন্সে ব্যবহার করা হয় না, তাদেরকে অর্থ কন্টিনিউয়াসের হলেও তারা ব্যবহৃত হয় সিম্পল টেন্সে, এই কথাটা আমাদেরকে মাথায় রাখতে হবে। আচ্ছা, তাহলে আমরা
এটা বুঝলাম। এবার একটু সামনের দিকে আগাই। প্রেজেন্ট প্রোগ্রেসিভ, প্রোগ্রেসিভ মিন্স কন্টিনিউয়াস টেন্স। তাহলে এবার দেখবো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। তাহলে ইউজ দ্য ফলোইং রুল টু ফর্ম দ্য প্রেজেন্ট প্রোগ্রেসিভ, অর্থাৎ প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। ওই সাবজেক্ট প্লাস এম ইজ আর ভার্বের সাথে এনজি আপনারা জানেন। আচ্ছা, এখন কথা হচ্ছে এটা কখন ব্যবহার করা হয়, এইটা হচ্ছে মূল ব্যাপার। এখন আমরা ছোটবেলা থেকে পড়ে আসছি, এখনো পড়ছি এবং স্টুডেন্টদেরকেও পড়াচ্ছি বা মানুষদেরকেও আমরা জানাচ্ছি, শেখাচ্ছি কি যে টেন্স যখন আমরা বলি, ওই যে ছোটবেলার মধ্যে টেন্স আমরা বলি যে টেন্স তিন প্রকার, কি কি? প্রেজেন্ট টেন্স, পাস্ট টেন্স আর হচ্ছে ফিউচার টেন্স। আমরা তাই বলি না? টেন্স কয়টা হয়? তিনটা হয়, ঠিক আছে? তাহলে এই তিনটা টেন্সের যে আমরা এটা সাধারণত শিখি, কিন্তু যখন আমরা ব্রিটিশ গ্রামার দেখি তিন প্রকার টেন্সই দেখি, কিন্তু যখন আমেরিকান গ্রামার শেখানো হয় তখন সাধারণত টেন্স দুই প্রকার শেখানো হয়, প্রেজেন্ট টেন্স এবং পাস্ট টেন্স। আসলে ফিউচার বলে কোনো টেন্স নাই, এদের ভাষ্য, এদের কথা হচ্ছে ফিউচার বলে কোনো টেন্স নাই, জাস্ট ফিউচারের একটা সেন্স বোঝানো যায়, কিন্তু এই জন্য আলাদা করে কোনো টেন্সের দরকার হয় না। এবং এই জিনিসটা হুবহু মিল আছে আরবি গ্রামারের সাথে। আরবি গ্রামারেও আপনি হুবহু এরকম স্ট্রাকচার অনুযায়ী ফিউচার পাবেন না, কোনো ফিউচার নাই। ফিল দেওয়ার জন্য সেখানে আপনার আরবি যে ভার্বগুলো আছে এটাকে মাসদার বলা হয়, মূল ভার্ব আর কি, ঠিক আছে? এই ভার্বের সাথে কিছু ফরমেশন আছে, তাই এগুলো যুক্ত করে এগুলোকে ফিউচারে নিয়ে যাওয়া হয়। তার মানে এর দ্বারা বোঝানো হয় যে কাজটা ফিউচারে হবে, কিন্তু আলাদা করে ফিউচার বলে কিছু নেই। এবং বাস্তব কথা হচ্ছে আলাদা বলে ফিউচার বলে কিছু নাই। তাহলে যে কাজটা সামনে হবে সেই কাজটা আমরা কি দিয়ে বোঝাবো? এখন বলতেছি যে ফিউচার নাই, আবার দেখতেছি ব্রিটিশ গ্রামারে আছে, ব্রিটিশ গ্রামার শিখতেছে, আমরাও শিখে আসছি। এখন ডাইরেক্ট এই কথা হঠাৎ করে কাউকে বললে ধরে মারবে যে ফিউচার টেন্স নাই। আমরা ফিউচার টেন্স তিন প্রকার পড়ছি না? কত গঠন জানি, শ্যাল উইল, কত কিছু জানি আমরা, হ্যাভ শ্যাল হ্যাভ, কত কিছু জানি, আর তুমি বলতেছো নাই। এইখানে ব্যাপারটা হচ্ছে কি যে ফিউচার এক কথায় কমপ্লিট প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স দ্বারা, এটা মনে রাখবেন। এবং এখন আমরা যে পরীক্ষাটা দিতে যাচ্ছি বা এখন আমরা যে যা কিছু শিখছি সেখানে আমাদের এইটাই লাগবে, সেখানে আমাদের লাগবে ফিউচার মানে হচ্ছে আমরা টোটাল ফিউচারের জিনিসটা বোঝাবো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স দ্বারা, আর কিছু না। যেমন কথাটা হচ্ছে এরকম, একটা উদাহরণ একটু দিয়ে নিই। কোন টেন্স বলেন? আমি আগামীকাল ঢাকা যাব, কোন টেন্স হবে এটা? কোন টেন্স এটা? দুটোই হবে, কন্টিনিউয়াস, প্রেজেন্ট কন্টিনিউয়াস এবং ফিউচার ইনডিফিনিট। পুরো বলেন আমি আগামীকাল ঢাকা যাব, কোন টেন্সে লিখবেন আপনি? ফিউচার ইনডিফিনিট স্যার। ফিউচার ইনডিফিনিট। আমরা যে ইউজুয়াল যে কথা জানি সেইটা, তাহলে লিখবো কিভাবে? এটা কিভাবে লিখবো? আই, দুটাই ব্যবহার করা যায়। কেন কি লিখবো বলেন, আমাকে একটু বলেন, শেখানো আমারে। ফিউচার ইনডিফিনিট লিখলে কিভাবে লিখবো? আই শ্যাল গো টু ঢাকা। গো টু ঢাকা স্যার, আই এম গোয়িং টু ঢাকা। আচ্ছা, এইটা এই যে ফিউচার ইনডিফিনিট টেন্সে লিখলাম না, এই যে শ্যাল করলাম, এই হচ্ছে ব্রিটিশ গ্রামার অনুযায়ী লিখলাম। আধুনিক গ্রামার এগুলো চলে না। পরীক্ষার যখন আপনারা প্রশ্ন মানে পরীক্ষা দিতে যাবেন বা পরীক্ষার যে প্রশ্নগুলো সলভ করছেন, খালি একটু মানে আজ থেকে নিয়ে 30-40 বছর আগের কথা ভিন্ন, আজ থেকে নিয়ে অন্তত 15 বছর আগেও যদি ফিরে যান, কোনো জায়গায় একটা প্রশ্ন দেখেন তো ফিউচার টেন্সের কোনো প্রশ্ন আছে কিনা, কোথাও কোথাও নাই। আসলে এইটা এই সমস্ত ক্ষেত্রে আমেরিকান ইংলিশ ফলো করা হয় বর্তমানে। আর আমেরিকান ইংলিশটা হচ্ছে এখানে সহজ কথা, আই অ্যাম গোয়িং টু ঢাকা টুমোরো। তার মানে এটা হচ্ছে এইটাই সঠিক বর্তমানে, এটা ভুল না, কিন্তু এটাও সঠিক ব্রিটিশ গ্রামার অনুযায়ী, এটা সঠিক। কিন্তু আসলে আমাদের এই মুহূর্তে গুরুত্বপূর্ণ হচ্ছে আমরা এইটা, আই অ্যাম গোয়িং টু ঢাকা টুমোরো। তার মানে টোটাল ফিউচার টেন্সটা আপনাকে বোঝাবে হচ্ছে এই প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স দ্বারা, এটা মাথায় রাখবেন। কথা বলা হয়ে গেলে সাথে সাথে মাইকটা অফ করবেন। আচ্ছা দেখেন, তাহলে এখানে বলা আছে দ্য প্রেজেন্ট প্রগ্রেসিভ ইজ ইউজড টু ইন্ডিকেট প্রেজেন্ট টাইম নাও উইথ অল বাট দ্য স্ট্যাটিভ ভার্বস লিস্টেড প্রিভিয়াসলি। তাহলে বলা
বলি বোঝে না। আচ্ছা, তাহলে দ্য প্রেজেন্ট প্রোগ্রেসিভ ইজ ইউজ টু ইন্ডিকেট প্রেজেন্ট টাইম। তাহলে প্রেজেন্ট কন্টিনিউয়াস দ্বারা বর্তমান সময় বোঝানো হয় উইথ অল দ্য স্ট্যাটিক ভার্বস লিস্টেড প্রিভিয়াসলি। একটু আগে আমরা যে স্ট্যাটিক ভার্বগুলো আলোচনা করে আসছি ওইগুলো বাদে বাকি সবকিছু ক্ষেত্রে কন্টিনিউয়াস করা যাবে। যেমন জন ইজ কাটিং ডিনার নাও, ঠিক আছে, ক্যাচিং আছে এটা আর কি। আচ্ছা, এরপর দেখেন ওটা ইজ, সরি, জন ইজ ইটিং ডিনার নাও। আচ্ছা, এরপর দেখেন ইট ইজ অলসো ইউজ টু ইন্ডিকেট ফিউচার টাইম। এই যে কথা ফিউচার টেন্স, এইখানে এক কথায় ক্লিয়ার, এই একটা ছোট্ট লাইনে ইট ইজ অলসো ইউজ টু ইন্ডিকেট ফিউচার টাইম, ভবিষ্যতের সময় বোঝানোর জন্য প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স ব্যবহার করা হয়। উই আর লিভিং ফর থিয়েটার্স এট 7 o'clock। আমরা 7টার সময় থিয়েটারে যাচ্ছি, নাটক দেখতে বা সিনেমা দেখতে যাব, আমরা 7টার সময় যাব, তার মানে এটা কিন্তু ফিউচারের টেন্স। আচ্ছা, এক্সাম্পল অফ প্রেজেন্ট প্রোগ্রেসিভ কতগুলো উদাহরণ আছে দেখে নেন। দ্য কমিটি মেম্বার্স আর এক্সামাইনিং দ্য ম্যাটেরিয়াল নাও, প্রেজেন্ট টাইম বোঝাচ্ছে এটা আর কি, ঠিক আছে। জর্জ ইজ লিভিং ফর ফ্রান্স টুমোরো, এগুলো সব প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের। তারপর দেখেন হেনরি ইজ ওয়াকিং টু স্কুল টুমোরো, আগামীকাল যাবে, এখনো যায়নি কিন্তু, ভবিষ্যতের কাজ, কিন্তু গঠন করা হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স দ্বারা। আচ্ছা, এবার দেখেন আমাদের এখানে একটা প্র্যাকটিস দেওয়া আছে 1 থেকে 10, এই প্র্যাকটিসটা একটু দ্রুত আমরা বলে ফেলি। এটা আপনারা করবেন আর কি, এই যে কটা প্র্যাকটিস দেওয়া আছে এগুলো হচ্ছে ক্লাস টেস্ট, আমি এখন আর করাবো না, এগুলো আপনারা পরে করে করে গ্রুপে সাবমিট করবেন। আচ্ছা, এরপরে আমরা আসি সিম্পল পাস্ট টেন্স। এখন এইখানে একটা কথা বলে রাখি, এই যে সিম্পল পাস্ট টেন্স, পাস্ট টেন্স কি আমরা জানি যে পাস্ট টেন্সটা হচ্ছে যে কাজটা অতীতে হয়ে গেছে। এখন এইখানে একটা কথা মনে রাখবেন, মানে সিম্পল পাস্ট টেন্স আর হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্স, এই দুইটা টেন্স প্রায় কাছাকাছি। দুইটা টেন্সের মধ্যে পার্থক্য হচ্ছে একটা, যে একটাতে সময় উল্লেখ থাকে, একটাতে অতীতের সময় উল্লেখ থাকে না। যদি দেখেন অতীতের সময় উল্লেখ আছে তাহলে সেটা হবে হচ্ছে পাস্ট ইনডিফিনিট টেন্স, আর যদি সময় উল্লেখ না থাকে তাহলে সেটা হয়ে যাবে সিম্পল প্রেজেন্ট পারফেক্ট টেন্স। তার মানে যদি আমি একটা উদাহরণ লিখি যে আমি টিভি দেখেছি, আর আমি গত রাতে টিভি দেখেছি। দুইটা উদাহরণ লিখলাম, দেখেন আমি টিভি দেখেছি, আমি গত রাতে টিভি দেখেছি। এখন কথা হচ্ছে যে ডিসকাস করে পড়লে একটু ভালো হয় কি, যে জিনিসটা ক্লিয়ার হয়ে যায়, কিন্তু আপনারা কথা বলার পরে মাইকটা অফ করেন না, এই কার্টেসিটুকু মেনটেন করেন না। কথা বলা শেষ সাথে সাথে নিজের মাইকটা অফ করে দিবেন, আপনার পার্সোনাল কথা বলতে থাকেন, সেগুলো আবার এদিকে আসে। এই কথা বলা হয়ে গেলে সাথে সাথে মাইকটা অফ করে দেবেন, আমি অন করতেছি। আচ্ছা, দেখেন এই যে দুইটা উদাহরণ লিখলাম, এখন বলেন তো এই দুইটা কি একই টেন্সের? বাংলা ক্রিয়ার শেষে কিন্তু একই অবস্থা, বাংলা ক্রিয়ার শেষে কিন্তু কোনো চেঞ্জ নাই, এবং বাংলা বাক্য বলতেও এটা কিন্তু কোনো ভুল নাই এখানে, ঠিক আছে। এই দুইটা কি একই টেন্স হবে বলেন তো? না, তাহলে কেন? হ্যাঁ, আর দ্বিতীয়টা পাস্ট ইনডিফিনিট, ঠিক আছে। দ্বিতীয়টা হচ্ছে পাস্ট ইনডিফিনিট বা সিম্পল পাস্ট টেন্স। তার মানে পাস্ট টেন্সের সাথে পারফেক্ট টেন্স। আচ্ছা, পারফেক্ট টেন্সের সংজ্ঞা আমরা ছোটবেলায় কি পড়েছি, আমাদের টিচাররা কি পড়িয়েছে, কি ছিল বলেন তো? আমি স্ট্রাকচার জিজ্ঞাসা করি নাই, স্ট্রাকচার প্রশ্ন বোঝেন আগে, আমি স্ট্রাকচার জিজ্ঞাসা করি নাই, কাকে বলে তাই জিজ্ঞেস করছি। আমরা ছোটবেলায় কি শিখেছি? মানে যেই কাজটা এই মাত্র শেষ হয়েছে কিন্তু তার ফল এখনো বর্তমান আছে। হ্যাঁ, ফল কি আম না কাঁঠাল, কোন ফল বিদ্যমান থাকে, নাকি লিচু? কাজের ফল, কাজের ফল। কাজের আবার ফল কি? কাজের ফল আবার এই মাত্র শেষ হয়েছে কিন্তু সেই কাজের ফলটা এখনো, মানে কি বলবো, এখন আর কি রেশ যায়, রেশ বর্তমান। তা সব সময় কি এই মাত্রই হয়? না, অনেক যে কোনো কাজ শেষ হয়েছে মানে সেটাই তো। হ্যাঁ, এইবার জায়গায় আসছেন যে কোনো কাজ শেষ হয়েছে। এই ছোটবেলায় আমাদেরকে যেভাবে শেখানো হয়েছে, এই যে ওটা ওই সময় বোঝানোর জন্য যে এটা কাজের ফল, আসলে ফল বলতে কিছু না, এখানে কোনো আম কাঁঠাল জাম হয় না, কাজেরও কোনো ফল না, কাজের ফলাফল না, কাজের ফলাফল বলতে নতিজা যেটা বোঝাচ্ছেন
তার মানে যে রিওয়ার্ড সেটা সেরকম কিছু না। তাহলে তো মনে করেন আপনি একটা কাজ করছেন, ভালো কাজ করছেন, আপনার 10টা টাকা দিলাম, বা আপনার একটা প্রমোশন দিলাম, বা আপনার কিছু একটা উপহার দিলাম, বা আপনি খারাপ কাজ করছেন আপনার শাস্তি দিলাম, এইটা ফল। এরকম কি কোনো কিছু হয় নাকি এখানে আছে? কাজের ফল তো হয় ওইটা যেটা আমার প্রাপ্য। আমি ভাত খেয়েছি, এখানে কাজের ফল কি? বাস্তবে ওই অর্থে একদম বাস্তবে আছে না, একদম ভাঙেন, এটা অ্যাডভান্স লেভেলের শিক্ষা। এখানে ফল বলতে কিছু না, এটা বাচ্চাদেরকে বোঝানোর জন্য ওই সময় বলি। আসলে ফল টল কিছু না, ফল টল আমরা বলবো না। তার মানে হচ্ছে আমরা সিম্পল কথায় বলবো যে অতীতকালের এমন কাজ যার সময়টা উল্লেখ আছে সে হচ্ছে পাস্ট ইনডিফিনিট টেন্স। আর অতীতকালের ওই কাজ যার সময়টা উল্লেখ নাই, কখন হয়েছে তার ডাজেন্ট ম্যাটার, কিন্তু অতীতকালের কাজ বাট সময় উল্লেখ নাই, আমরা সেটাকে বলবো সেটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্স। কথা ক্লিয়ার? বুঝছেন তো এই কথাটা, আমার সিম্পল কথাটা? আচ্ছা, এবার দেখেন, the simple past is used for a completed action that happened at one's specific time in the past। তার মানে সিম্পল পাস্ট হচ্ছে সেই কাজ যেটা নির্দিষ্ট অতীতে নির্দিষ্ট কোনো সময় হ্যাপেন্ড অর্থাৎ ঘটেছে। ঠিক আছে, দ্য ইটালাইজড ওয়ার্ড ইন দ্য প্রিভিয়াস সেন্টেন্স আর ইম্পর্ট্যান্ট। ওই যে দেখেন, ওই যে ইটালাইজ করছে কিন্তু কমপ্লিটেড অন স্পেসিফিক টাইম, তার মানে এমন কাজ যেটা নির্দিষ্ট কোনো সময় হয়েছে। এই কথাটা গুরুত্বপূর্ণ বিকজ দে শো দ্য সিম্পল পাস্ট ইজ নট দ্য সেম অ্যাজ পাস্ট প্রোগ্রেসিভ অর প্রেজেন্ট পারফেক্ট। কারণ সিম্পল পাস্ট টেন্স এবং প্রেজেন্ট প্রোগ্রেসিভ বা প্রেজেন্ট পারফেক্ট যেটাকে বলা হয় এটা কিন্তু এক না, পাস্ট প্রোগ্রেসিভ বা প্রেজেন্ট প্রোগ্রেসিভের সাথে মিলবে না। কেন মিলবে না? তার কারণ হচ্ছে পাস্ট কন্টিনিউয়াস বা প্রেজেন্ট পারফেক্ট যদি আমরা বলি তাহলে অতীতের সময়ের কোনো বালাই নাই, সময় উল্লেখ থাকবে না, ব্যাপারটা সিম্পল থাকবে, জাস্ট অতীতের কাজ বোঝাবে। অতীতের কাজ কিন্তু কোনো ফল না, এটা বাচ্চাদের ক্ষেত্রে ফল, আপনাদের ক্ষেত্রে কিন্তু ফল না। আচ্ছা, এখন আর বাচ্চাদেরকেও পারলে সুন্দর করে বুঝাবেন, ওই ফল টল বুঝাবেন না, ঠিক আছে? কারণ এগুলো আধুনিক হওয়া উচিত। একসময় আমাদের পূর্বে যখন অনেক পূর্বে ব্রিটিশরা যখন আসছিল তারা যখন শেখানোর চেষ্টা করছে, সেখান থেকে ভাষা ভাষা বাংলায় যারা একটু মোটামুটি পারছে তারা তাদের মতো করে বানায় গেছে ব্রিটিশরা। সেই গ্রামারগুলো আমাদের এখনো তো পড়ার দরকার নাই, বা সেইগুলো আমরা বাচ্চাদেরকেও চাইলে ভালো শব্দ বিকল্প শব্দ ব্যবহার করে সুন্দর করে এগুলো বোঝাতে পারি আর কি, ঠিক আছে? আচ্ছা, তাহলে যেমন দেখেন জন ওয়েন্ট টু স্পেন লাস্ট ইয়ার, এখানে লাস্ট ইয়ার অতীতের সময় উল্লেখ আছে, তার মানে এটা কিন্তু দেখেন ওয়েন্ট আছে, এটা পাস্ট ইনডিফিনিট টেন্স। তারপরে বব বট এ নিউ বাইসাইকেল ইয়েস্টারডে, বব গতকাল একটা বাইসাইকেল কিনেছিল, অতীতের সময় কিন্তু উল্লেখ আছে, ঠিক আছে? মার্ক ওয়াশড দ্য ডিশ আফটার ডিনার, ডিনারের পরে সে ডিশটা আগে ডিনার করছে তারপরে সে সেটা ধুইছে আর কি, এরকম। উই ড্রোভ টু দ্য গ্রোসারি স্টোর দিস আফটারনুন, তাহলে আমরা এই বিকেলে গিয়েছিলাম গ্রোসারি স্টোরে, মুদিখানায়। জর্জ কুকড ডিনার ফর হিজ ফ্যামিলি স্যাটারডে নাইট, এই যে অতীতের সময় উল্লেখ আছে, সহজ কথা। তার মানে সময় যখন উল্লেখ আছে তখন সেটা হচ্ছে পাস্ট ইনডিফিনিট টেন্স, আর যদি সময় উল্লেখ না থাকতো তাহলে সেটাকে আমরা বলতাম প্রেজেন্ট পারফেক্ট টেন্স। আচ্ছা, এরপরে আছে দেখেন পাস্ট প্রোগ্রেসিভ অর্থাৎ পাস্ট কন্টিনিউয়াস টেন্স। তাহলে পাস্ট কন্টিনিউয়াস টেন্স আমরা জানি কি হয়, সিম্পল কথা, ওই যে অতীতকালে কোনো কাজ চলছিল বা হচ্ছিল, এই হচ্ছে আমার সিম্পল অ্যাজ ইউজুয়াল কথা। এই লেভেলে আর এই কথা ওই জানেন ওই পর্যন্তটা ঠিক আছে, কিন্তু এর সাথে আরো এক্সট্রা জিনিস জানতে হবে। আমার পরীক্ষায় যে প্রশ্নগুলো আসবে, আমরা সামনে যে পরীক্ষাগুলো দিতে যাচ্ছি, এই যে কম্পিটিটিভ যে এক্সামগুলো, জবের এক্সাম, এখানে আমাদের যেটা আসবে সেটা হচ্ছে এই পাস্ট কন্টিনিউয়াস টেন্সের দুইটা আপনার টাইম বাচক, এখানে দুইটা শব্দ দেওয়া আছে, প্রোনাউন দেওয়া আছে, ঠিক আছে? অ্যাডভার্ব, যে এখানে যেহেতু প্রোনাউনের কাজ করে না, এখানে হচ্ছে এটা অ্যাডভার্বের কাজ করছে কনজাংশন হিসাবে। সেটা হচ্ছে আপনার হোয়েন অথবা হোয়াইল, এই যে দুইটা জিনিস, হোয়েন আর একটা হচ্ছে হোয়াইল, এই দুইটা দিয়ে আপনাকে প্রচন্ড রকম পেঁচাবে, পাস্ট কন্টিনিউয়াসের প্রশ্নে আসবে এই দুইটা দিয়ে আপনাকে। তো আমাকে এখন এই দুইটা জিনিসের গঠন মনে রাখতে হবে। তো দেখেন, দ্য পাস্ট প্রোগ্রেসিভ ইজ ইউজ টু ইন্ডিকেট অ্যান অ্যাকশন হুইচ ওয়াজ অকারিং ইন দ্য পাস্ট and was interrupted by another action. In this case the general rule is, তার মানে দেখেন এখানে পাস্ট কন্টিনিউয়াস এর নতুন একটা কথা আমাদেরকে বলছে যে অতীতে একটা কাজ চলছিল এবং বাধাহীনভাবে সেখান থেকে আরেকটা কাজ তার মধ্যে অন্তর্ভুক্ত ছিল। তার মানে অতীতে দুইটা কাজ, একটা কাজ হচ্ছে শেষ হয়ে গেছে এরকম হতে পারে, আর একটা কাজ চলছিল, অথবা একটা কাজ চলছিল সাথে সাথে আরো একটা কাজ বাধাহীনভাবে চলছিল। এরকম দুইটা ক্ষেত্রে যখন আমার আসবে তখন আমি হোয়েন অথবা হোয়াইল ব্যবহার করব। এখন যদি হোয়েন ব্যবহার করি তাহলে একটা কথা সবসময় মনে রাখবেন যে যদি হোয়েন ব্যবহার করি তাহলে হোয়েনের পরে ভি2 বসে, এটা মনে রাখবেন, হোয়েন প্লাস ভি2, হোয়েনের ঠিক সাথেরটা, হোয়েনের ঠিক সাথে যে ক্লজটা হবে সেটা ভি2 হবে, অর্থাৎ ভার্বের পাস্ট ফর্ম হবে। তাহলে
এই হোয়েন অথবা হোয়াইল যখন বসবে তখন এখানে এই একটা ভার্বের ফর্ম আমার গেল। এবার দ্বিতীয় যে ভার্বটা আসবে এখানে সাবজেক্ট দিয়ে দ্বিতীয় যে ভার্বটা দিব এইটা হবে হচ্ছে পাস্ট কন্টিনিউয়াস টেন্স। তার মানে হোয়েন যখন বাক্যের শুরুতে আমার আসে তাহলে হোয়েনের ঠিক পরে পাস্ট ইনডিফিনিট বসে এবং হোয়েনের তারপরে যে ক্লজটা আছে সেই ক্লজটা হচ্ছে পাস্ট কন্টিনিউয়াস টেন্স বসবে। এখন কথা হচ্ছে যে এইটা যদি ঘুরে যায়, অর্থাৎ এই হোয়েন বাক্যের শুরুতে না থেকে, অর্থাৎ এই হোয়েন যুক্ত যেটা আছে এটা হচ্ছে ক্লজ মার্কার হোয়েন সাবঅর্ডিনেট ক্লজ। এই সাবঅর্ডিনেট ক্লজটা এখানে বাক্যের প্রথমে আছে এবং প্রিন্সিপাল ক্লজটা পরে আছে। এখন কথা হচ্ছে যে প্রিন্সিপাল ক্লজ যদি আগে থাকে সাবঅর্ডিনেট ক্লজ যদি পরে যায় তাহলে এর গঠনটা কি হবে? কিছুই হবে না, জাস্ট এই সাবজেক্ট প্লাস পাস্ট কন্টিনিউয়াস এখানে আসবে, এরপরে এখানে মাঝখানে হোয়েন বসবে, তারপরে আমার এখানে ভি2 বসায় দেব। অর্থাৎ এই হোয়েনের পরে যে ভি2 বসবে এটা কিন্তু অলওয়েজ ট্রু, এটা পাল্টাবে না। জাস্ট ক্লজ ধরে পাল্টায় যেতে পারে, এই প্রিন্সিপাল ক্লজটা সামনে চলে আসতে পারে, সাবঅর্ডিনেট ক্লজটা পরে যেতে পারে, কিন্তু হোয়েনের পরে যে পাস্ট কন্টিনিউয়াস সিম্পল পাস্ট টেন্স বসবে এটা পাল্টাবে না। দেখেন এখানে গঠনে দেওয়া আছে, বইয়ের দিকে তাকান, এখানে লেখা আছে যে হোয়েন প্লাস সাবজেক্ট 1 প্লাস সিম্পল পাস্ট টেন্স প্লাস সাবজেক্ট 2 প্লাস পাস্ট প্রগ্রেসিভ, অথবা যদি এই হোয়েনটা বাক্যের মাঝখানে যায়, অর্থাৎ সাবঅর্ডিনেট ক্লজটা যদি বাক্যের পরে মানে বাক্যের মাঝখানে বসে, প্রথমে না বসে পরে বসে, তাহলে ওই যে সাবজেক্ট দ্বিতীয় সাবজেক্ট প্লাস পাস্ট প্রগ্রেসিভ মানে দ্বিতীয় যে অংশটা আছে ওইটা আগে চলে আসবে, ওইটা হয়ে যাবে সাবজেক্ট 1 প্লাস পাস্ট প্রগ্রেসিভ আর হোয়েন সহকারে ওই সেই সিম্পল পাস্ট টেন্স বসে যাবে। এই গঠনটা মাথায় রাখবেন, পরীক্ষা হলে এটা পেঁচায় না, কারণ এর পরেই আসতেছি পাস্ট পারফেক্ট টেন্সে। পারফেক্ট টেন্সে যখন আসবো তখন সেখানেও আমরা জানি আফটার বিফোরের খেলা আছে, ওই ঠিক আফটার বিফোরের জায়গায় কিন্তু হোয়েনও বসানো যায়। যেখানে আফটার বিফোর বসে ঠিক ওই একই জায়গায় হোয়েন বসানো যায়। তাহলে এবার একটু চিন্তা করে দেখেন যে হোয়েনের কিন্তু আমরা একটা রুল শিখতেছি, আবার পাস্ট পারফেক্টও শিখবো, মানে হ্যাভ প্লাস ভি3 সেখানেও হোয়েন ব্যবহার করা যাবে, কিন্তু এটা পেছানো যাবে না। ওই সময় যখন হোয়েন হবে তখন একটা হবে হচ্ছে পাস্ট পারফেক্ট হবে আর একটা সিম্পল পাস্ট হবে, আর এখানে একটা পাস্ট কন্টিনিউয়াস হবে আর একটা সিম্পল পাস্ট হবে। পার্থক্য এখানে, এগুলো কিন্তু পেঁচাবেন না, আগের থেকেই বলে রাখতেছি। আচ্ছা দেখেন তাহলে এখানে আমরা উদাহরণ বলতেছি, হোয়েন মার্ক কেম হোম মারাথা ওয়াজ ওয়াচিং টেলিভিশন। যখন মার্ক ঘরে আসলো মারাথা টেলিভিশন দেখছিল, একটা শেষ হয়ে গেছে একটা কন্টিনিউয়াস, এক্ষেত্রে বলেছি হোয়েন বসে, আর দুইটাই চলছিল এক্ষেত্রে হোয়াইল। দেখেন মারাথা ওয়াজ ওয়াচিং টেলিভিশন হোয়েন মার্ক কেম হোম, যখন এখানে জাস্ট সাবঅর্ডিনেট ক্লজটা পরে দিয়েছি, প্রিন্সিপাল ক্লজ আগে নিয়ে আসছি। মারাথা ওয়াজ ওয়াচিং টেলিভিশন এটা হচ্ছে এখানে প্রিন্সিপাল ক্লজ, হোয়েন মার্ক কেম হোম সাবঅর্ডিনেট ক্লজ, এটা আমরা বাক্যের শেষে দিয়েছি। আচ্ছা এবার আরেকটা দেখেন, টু অ্যাকশন ওকারিং ইন দ্য পাস্ট ইন দ্য সেম টাইম ইন পাস্ট ইন দিস কেস দ্য ফলোইং রুলস ইউজুয়ালি অ্যাপিয়ার। দুইটা কাজ একই সময় ঘটতেছিল, এটা প্রথমে কথার সাথে যেটা বলেছিলাম, একটা কাজ শেষ হয়ে গেছে চলছিল আর একটা কাজ দুইটাই চলছিল একসাথে, এটা হচ্ছে সেই দ্বিতীয়টা যে দুইটাই একসাথে চলছিল। সাবজেক্ট 1 প্লাস পাস্ট প্রগ্রেসিভ, তারপরে হোয়াইল, তারপরে পাস্ট, পরেরটাও পাস্ট প্রগ্রেসিভ। এখানে সহজ আছে, হোয়াইল থাকলে দুইটাই কন্টিনিউয়াস হবে। এখন সেখানে সাবঅর্ডিনেট ক্লজ আগে বসুক পরে বসুক এটা ডাজেন্ট ম্যাটার, দুইটাই কন্টিনিউয়াস। কিন্তু হোয়েনের ক্ষেত্রে শুধু একটা জিনিস মনে রাখবো, এই যে হোয়েনের ক্ষেত্রে যে হোয়েনের ঠিক পরেরটা পাস্ট ইনডিফিনিট হয়, এটা মনে রাখতে হবে, এটা ভুললে চলবে না। আচ্ছা উদাহরণটা একটু দেখেন, মারাথা ওয়াজ ওয়াচিং টেলিভিশন হোয়াইল জন ওয়াজ রিডিং আ বুক। তাহলে এইখানে সাবঅর্ডিনেট ক্লজটা পরে আসছে, অর্থাৎ হোয়াইল বাক্যের মাঝখানে আছে। দেখেন তাহলে মারাথা ওয়াজ ওয়াচিং টেলিভিশন, মারাথা টেলিভিশন দেখছিল যখন জন বই পড়ছিল, দুটোই একই সাথে চলছিল। হোয়াইল জন ওয়াজ রিডিং আ বুক মারাথা ওয়াজ ওয়াচিং টেলিভিশন। আর সাবঅর্ডিনেট ক্লজ যখন বাক্যের মাঝখানে বসে তখন কিন্তু প্রিন্সিপাল ক্লজে পরে কমা বসে। এই সেম জিনিসগুলোই কিন্তু আপনার রিটেন ক্লাস, এই যে এইটাই শিখানো, এইটাই শিখাচ্ছে, এইটাই রিটেন ক্লাস, মাথায় রাখবেন। রিটেনে কিন্তু আর অনেকদিন সময় পাওয়া যাবে না, তখন কিন্তু এই সমস্ত কিছুই আলোচনা করা যাবে, তখন ডাইরেক্ট প্র্যাকটিসে চলে যেতে হবে আর কি, ঠিক আছে? কিন্তু ডিটেলস আলোচনা কিন্তু এখানেই শেষ, এটা মাথায় রাখতে হবে। আচ্ছা টাইম শেষ হয়ে যাক, একটু আগে আমাকে নক করে দিয়ে নতুন লিঙ্ক দিব, ঠিক আছে? দেখেন এইবার এইখানে নোটের কথা একটু মাথায় রাখে, নোট দ্য ফলোইং কনস্ট্রাকশন ইজ অলসো পসিবল বাট ইট ইজ নট অ্যাজ কমন অ্যাজ দ্য প্রিসিডিং টু। পিছনে যে দুইটা গঠন আমরা করেছি যে হোয়াইল থাকলে দুইটাই কন্টিনিউয়াস হয়, ঠিক সেটার মতো আরেকটা গঠন আছে কিন্তু একটু ব্যতিক্রম, সেটা হোয়াইল দিয়ে তৈরি। আমরা জানি হোয়াইল থাকলে দুইটাই কন্টিনিউয়াস হয়, কিন্তু এইখানে হোয়াইলের একটা সিম্পল পাস্টে হতে পারে, সেটা কোনটা? সেটা হচ্ছে হোয়াইলের একদম দ্বিতীয়টা, কিন্তু হোয়াইলের ঠিক সাথেরটা কন্টিনিউয়াস, এটা মনে রাখতে হবে। হোয়াইলের ঠিক সাথেরটা, হোয়েনের ক্ষেত্রে বলছিলাম ঠিক সাথেরটা কি বলছিলাম? পাস্ট ইনডিফিনিট। আর হোয়াইলে বলছি ঠিক সাথেরটা হয় পাস্ট কন্টিনিউয়াস, পরেরটা কন্টিনিউয়াস হয় কিন্তু আবার সিম্পল পাস্টে হতে পারে। এখন আমরা এখানে শিখে গেলাম যে হোয়াইল থাকলে দ্বিতীয় ক্লাসটা কন্টিনিউয়াস হয়, কিন্তু অপশন 4টায় দেখলাম যে একটাও কন্টিনিউয়াস নাই। আমি পরীক্ষা হলে বেরোয় বললাম কোশ্চেনে একটা ভুল ছিল, আমি ভুল ধরে বেরোয় আসছি, বিশাল পণ্ডিত হয়ে গেছি আমি। কিন্তু আসলে আমার জানাতেই ঘাটতি রয়ে গেছে, কারণ আরেকটা রুল আছে যে
হোয়াইল থাকলে তার দ্বিতীয় ক্লজটাও পাস্ট ইনডিফিনিট হতে পারে। যেমন হোয়াইল মারাথা ওয়াজ রিডিং টেলিভিশন জন রিড আ বুক, দেখেন এখানে হোয়াইলের পরে কন্টিনিউয়াস আছে, পরেরটা সিম্পল পাস্ট টেন্স। আর একটা ক্ষেত্রে হয় সেটা করতে হয় অ্যান অ্যাকশন হুইচ ওয়াজ অকারিং ইন সাম স্পেসিফিক টাইম ইন দ্য পাস্ট, অতীতে নির্দিষ্ট কোনো সময় একটা কাজ হচ্ছিল বা ঘটছিল, এরকম হলে সেখানেও পাস্ট কন্টিনিউয়াস হতে পারে। এটা অ্যাজ ইউজুয়াল রুল, ছোটবেলা থেকে যেটা শিখছি সেটা। মারাথা ওয়াজ ওয়াচিং টেলিভিশন অ্যাট 7 o'clock লাস্ট নাইট, গত রাত 7টার সময় মারাথা টিভি দেখছিল। আচ্ছা, এবার দেখেন কতগুলো উদাহরণ দেওয়া আছে। জন ওয়াজ ওয়াকিং টু ক্লাস হোয়েন হি লস্ট হিজ পেন, এগুলো দেখে নেবেন আর কি উদাহরণগুলো। আচ্ছা, এবার এখানে কটা এক্সারসাইজ দেওয়া আছে, এক্সারসাইজগুলো একটু করে নেবেন যার যার বই থেকে, হ্যাঁ। যেমন এই যে জেন ড্যাশ এট, এই এট দেওয়া আছে মাঝখানে, ডিনার হোয়েন হি ফিনিশ হিজ ফ্রেন্ড কল, তাহলে এখানে দেখেন এখানে হোয়েল হোয়েন দেওয়া আছে, আমরা একটু শিখে আসছি হোয়েনের ঠিক পরেরটা পাস্ট ইনডিফিনিট হয়। দেখেন ওই যে ফ্রেন্ড কল পাস্ট ইনডিফিনিট কিন্তু ঠিকই আছে, ভি টু ঠিকই আছে, কিন্তু তার আগে একটু খেয়াল করে দেখেন যে ওয়াজ ইটিং দেওয়া আছে কিন্তু, অর্থাৎ হোয়েনের আগেরটা কন্টিনিউয়াস। তাহলে এইভাবে এখানে যে এক্সারসাইজগুলো দেওয়া আছে এগুলো করে নেবেন আর কি। ঠিক আছে, এই পর্যন্ত কারো কোনো প্রবলেম আছে কিনা আমাকে 1 মিনিটের মধ্যে জানান, নতুন লিঙ্ক দিব। আচ্ছা, এইটুকু কোনো সমস্যা আছে? স্যার হোয়েন দিয়ে যেটা নোট বলছিলেন এটা কি হবে স্যার? হোয়েন দিয়ে বলছি যে হোয়েনের ঠিক পরেরটা পাস্ট ইনডিফিনিট হয়, আর হোয়াইলের ঠিক পরেরটা হোয়েন দিয়ে না স্যার, হোয়েন দিয়ে হোয়াইলের ঠিক পরেরটা পাস্ট কন্টিনিউয়াস হয়, কিন্তু অপোজিটটা পাস্ট কন্টিনিউয়াস হতে পারে, পাস্ট ইনডিফিনিট হতে পারে, তাই বলেছি। ডাইরেক্ট পাস্ট কন্টিনিউয়াস আর ইনডিফিনিট কখন হবে, কিভাবে বুঝবো? এইটা আপনি আপনার মানে কথা দিয়ে, আপনার যখন রিটেনে যখন লিখবেন তখন তো আপনি আপনার কথা অনুযায়ী হোয়াইল দিয়ে লিখবেন, একটা শেষ হয়ে গেছে আর একটা চলছিল এরকম হবে, একটা শেষ হয়ে গেছে একটা চলছিল এরকম হলে হবে। আর অপশন দেখে বাকিটা বুঝে নিতে হবে, অপশন তো দুইটা একসাথে থাকবে না, ঠিক আছে, অপশন দেখে বুঝবে, কিন্তু রুলটা মুখস্থ রাখা লাগবে, মাথায় রাখা লাগবে। আমি নতুন লিঙ্ক দিছি ক্লাসে, এই লিঙ্কে সবাই যুক্ত হন তো, এটা এখনই কেটে যাবে, সবাই এই লিঙ্কে যুক্ত হন। সবাই নতুন লিঙ্কে যুক্ত হন। এই লিঙ্কের মেসেজে দেখেন নতুন লিঙ্ক দেওয়া আছে, সবাই এই লিঙ্ক থেকে নতুন লিঙ্কে যুক্ত হন। আচ্ছা, তাহলে আমরা কন্টিনিউ করতে থাকি, সামনে আগাতে থাকি। এরপরে দেখেন সবাই বইয়ের দিকেই তাকান, কোনো সমস্যা নেই, বইয়ের দিকে তাকান। আচ্ছা, কন্টিনিউয়াস গেল, এরপরে আছে প্রেজেন্ট পারফেক্ট টেন্স, এই যেটা নিয়ে এতক্ষণ বললাম আর কি, হ্যাঁ। তাহলে প্রেজেন্ট পারফেক্ট টেন্স অতীতের ওই কাজ যার সময়টা উল্লেখ নেই, সহজ কথা। বইয়ের দিকে তাকান, দেখেন আছে অ্যান অ্যাকশন দ্যাট হ্যাপেন্ডেড অ্যাট দ্য ইনডেফিনিট টাইম ইন দ্য পাস্ট, অতীতে অনির্দিষ্ট সময়, অর্থাৎ সময়টা উল্লেখ ছিল না, এরকম সময় কোনো কাজ ঘটছিল, সেক্ষেত্রে আমরা বলবো যে এটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্স। জন হ্যাজ ট্রাভেলড অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড, জন বিশ্ব ভ্রমণ করেছিল, এখন কখন করেছিল কিন্তু সময় কিন্তু উল্লেখ নাই, তাহলে এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স। এখন আরেকটা গুরুত্বপূর্ণ জায়গা আছে প্রেজেন্ট পারফেক্ট টেন্স, অ্যান অ্যাকশন দ্যাট হ্যাপেন্ডেড মোর দ্যান অনস ইন দ্য পাস্ট, এইটা একদম নতুন আপনাদের কাছে, যারা আগে টোকেন করছেন তারা ছাড়া ম্যাক্সিমামের কাছে এটা নতুন। তার মানে এটা আমরা কি বলছি এখানে, অ্যান অ্যাকশন দ্যাট হ্যাপেন্ডেড মোর দ্যান অনস ইন দ্য পাস্ট, অতীতে কোনো কাজ একাধিকবার ঘটা বোঝাতে প্রেজেন্ট পারফেক্ট টেন্স হয়। এটা কিন্তু আমাদের ব্রিটিশ কোনো বইতে নাই, কোনো বইতে কিন্তু আপনারা এটা দেখেননি শেখেননি, এটা একদম সম্পূর্ণ নতুন। যে কি বলতেছি, যে অতীতকালে কোনো কাজ বারবার ঘটা বোঝাতে, ধরেন আপনার একটা প্রিয় মুভির নাম বলেন, এনিওয়ান, যে কোনো একজন। কারো কোনো প্রিয় সিনেমা সিনেমা নাই, মুভি নাই? ছিল
ইডিয়ট আচ্ছা, তা মনে করেন 3 ইডিয়ট আপনি 5 বার দেখছেন, কোন এটা ইংলিশে বলেন। আমি 3 ইডিয়ট 5 বার দেখেছি। I have watched Three Idiots movie in 5 times. আই হ্যাভ ওয়াচ 3 ইডিয়টস। আপনি আপনার একটা অতীতকালে কোনো কাজ বারবার ঘটা বোঝাতে প্রেজেন্ট পারফেক্ট টেন্স হয়, তাই বলেছি। এখন কথা হচ্ছে যে ধরেন আপনার প্রিয় মুভি হচ্ছে মনে করেন যে বেদের মেয়ে জ্যোৎস্না, তা বেদের মেয়ে জ্যোৎস্না আপনি দেখছেন, অনেকবার দেখছেন, তাহলে এটা কোন টেন্সে বলবেন? এটা বলবেন হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্সে, তাই বলতে চাচ্ছি। ঠিক আছে? হ্যাঁ। আচ্ছা, এখন খেয়াল করে দেখেন তাহলে এখানে জর্জ হ্যাজ সিন দিস মুভি 3 টাইমস। জর্জ এই সিনেমাটা 3 বার দেখেছে। এরপরে অ্যান অ্যাকশন দ্যাট বিগান ইন দ্য পাস্ট অ্যান্ড ইজ স্টিল অকারিং ইন দ্য প্রেজেন্ট। অতীতে কোনো কাজ শুরু হয়ে এখনো পর্যন্ত চলছে। পুরো নতুন একটা কথা বলে দিলাম না? এটা হলে কোন টেন্স হয় বলেন তো? এটাও প্রেজেন্ট পারফেক্ট। কিন্তু আসলে আমরা কি জানি বা আমরা কি শিখাই বাচ্চাদেরকে? বলেন, কি শিখাই? প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস শিখাই, তাই না? যে অতীতকালে কোনো কাজ শুরু হয়ে এখনো চলছে, তাহলে ফর বা সিন্স ব্যবহার করবা, এবং এটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। এটা শিখাই কিনা? কিন্তু অতীতকালে কোনো কাজ চলছিল, এরকম যে আপনি যেটা বলেন আমি এইভাবেই শিখে থাকি প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। অতীতে কোনো কাজ শুরু হয়ে এখনো চলছে সেইটা। এখনো চলছে, জি হ্যাঁ, এইটা আমি এইভাবেই বলি। এইটা ব্রিটিশ গ্রামার, ঠিক আছে, কিন্তু আজকে থেকে জেনে রাখেন যে এই ঘটনাটা প্রেজেন্ট পারফেক্ট দিয়েও করা যায়, ঠিক আছে, এবং সেটা বৈধ। এবং আপনার পরীক্ষায় আপনি বাচ্চাদেরকে একটা শিখাইছেন, আপনার পরীক্ষা দিতে গিয়ে আপনি পাচ্ছেন আর একটা। এটা একটু এখান থেকে দেখে রাখেন। এইগুলোর কারণে এই পরীক্ষার প্রশ্নগুলো কঠিন মনে হয়। হ্যাঁ, যেমন দেখেন এখানে বলা আছে অ্যান অ্যাকশন দ্যাট, আমি স্ক্রিন একটু দিই যারা স্ক্রিনটা দেখছে তাদের জন্য। এই যে অ্যান অ্যাকশন দ্যাট বিগান ইন দ্য পাস্ট অ্যান্ড ইজ স্টিল অকারিং ইন দ্য প্রেজেন্ট। অতীতে কোনো কাজ শুরু হয়ে এখনো পর্যন্ত চলছে, এরকম যদি ঘটনা হয় তাহলে সেক্ষেত্রে প্রেজেন্ট পারফেক্ট টেন্স হয়। জন হ্যাজ লিভড ইন দ্য সেম হাউস ফর 20 ইয়ার্স। তার মানে সে 20 বছর যাবত এই ঘরে বাস করছে। এই যে আমার তো এখনো মনে আছে, আমার ছোটবেলায় আমাদের যে টিচারের কাছে পড়ছিলাম, শিখাইছিল যে মনে রাখবি ধরিয়া ব্যাপিয়া এই যাবত এই ধরনের থাকলে ফর হয়। হুম, আর কি যেন শিখাইছিল সেটা থাকলে সিন্স হয়, কিন্তু আমি এখন আর একটা শিখাইতে শিখাইতে সেটা ভুলে গেছি আর কি। ঠিক আছে? আর ও হতে থেকে চেয়ে, হ্যাঁ, হতে থেকে চেয়ে থাকলে সিন্স হয়, আর ধরিয়া ব্যাপিয়া যাবত থাকলে ফর হয়, তাই না? এরকম শিখছেন না ছোটবেলায়? হ্যাঁ, তাহলে এখন একটু এখানে সেই ফরেস্ট এবং সিন্স, ঠিক আছে, এটাতে কোনো পাপ নাই। হ্যাঁ, কিন্তু কথা হচ্ছে ওইটা আমরা শুধুমাত্র আলোচনা করতাম, এবং আমরা 9-10 ইন্টারমিডিয়েটও আমরা প্রশ্ন সলভ করে আসছি যে এরকম কিছু থাকলে আমরা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস লাগাইছি, কিন্তু আসলে এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্সেও হবে। ওইটা কিন্তু ভুল না, ওটাও হবে। একটু নতুন করে জেনে রাখেন যে এটাও হবে। ঠিক আছে? আর এই কথা যখন সিন্স দিয়ে লাগাবো তখন জন হ্যাজ লিভড ইন দ্য সেম হাউস সিন্স 75, 75 থেকে এখানে বাস করছে, তার মানে অতীতের সময় উল্লেখ থাকলে সিন্স হয়, আর যদি সময় উল্লেখ না থাকে তাহলে ফর হয়। এটা মনে রাখলে হচ্ছে। আচ্ছা, এরপর দেখেন ফর এবং সিন্স এর ব্যবহার। ওই যে ইউজ ফর প্লাস ডিউরেশন অফ টাইম, সময়ের ব্যাপ্তি বোঝাতে ফর ব্যবহার করা হয়। ফর 5 আওয়ার্স, ফর 30 ইয়ার্স, ফর 10 মিনিট। হ্যাঁ, আর ইউজ সিন্স বিগিনিং টাইম, অর্থাৎ যদি সময়টা উল্লেখ থাকে তাহলে সিন্স ব্যবহার করা হবে, যেমন সিন্স 1975। হ্যাঁ, সিন্স 5 o'clock, 5টা থেকে। তার মানে অতীতের সময়টা উল্লেখ আছে, সহজ কথা। এই উল্লেখ আছে এরকম বোঝালে সিন্স হয়, আর অতীতের সময় উল্লেখ নাই এরকম বোঝাতে ফর হয়। আচ্ছা, এই প্রেজেন্ট পারফেক্ট টেন্সে আরেকটা আলোচনার বিষয় আছে ইয়েট এবং অলরেডি। এটা একটু আমরা মাথায় রাখবো। তাহলে ইয়েট এবং অলরেডিটা এটা হচ্ছে ইতোমধ্যে, কিন্তু ইয়েট এটা ব্যবহার করা হয় নেগেটিভ বাক্যে, আর অলরেডি এটা ব্যবহার করা হয় পজিটিভ বাক্যে। আপনাদের এই ইয়েট অলরেডি থেকে কিন্তু প্রশ্ন আসে, এটা একটু মাথায় রেখেন দয়া করে। হ্যাঁ, ইয়েট অলরেডিটা ভুলে গেলে চলবে না, ইয়েট অলরেডি থেকে প্রশ্ন আসে এবং আসবে। তাহলে ইয়েট এবং অলরেডি কোন টেন্সের অ্যাডভার্বিয়াল তাই বলেন তো? বলেন, প্রশ্ন বুঝছেন আমার? এই যে আমরা ইয়েট এবং
অলরেডি পড়বো বললাম, এই ইয়েট এবং অলরেডি কোন টেন্সে অ্যাডভার্বিয়াল? প্রেজেন্ট পারফেক্ট টেন্স। আমরা এখনো প্রেজেন্ট পারফেক্ট টেন্সের মধ্যে আছি। এই দেখেন এই যে টোফেলে আমরা এখন প্রেজেন্ট পারফেক্ট টেন্সের মধ্যে আছি। তাহলে এই প্রেজেন্ট পারফেক্ট টেন্সের অ্যাডভার্বিয়াল হচ্ছে ইয়েট এবং অলরেডি। The adverbs yet and already are used to indicate that something has happened. At এখানে বলা আছে or hasn't happened, কোনো কাজ ঘটেছিল অথবা ঘটেনি। At an unspecified time in the past, অতীতের অনির্দিষ্ট কোনো সময়, তার মানেই হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট। These adverbs are often used with the present perfect. তাহলে এই অ্যাডভার্ব গুলো সাধারণত প্রেজেন্ট পারফেক্ট দিয়ে ব্যবহার করা হয়। অলরেডি অ্যাফার্মেটিভ সেন্টেন্সে বসে পজিটিভ বাক্য, আর ইয়েট নেগেটিভ সেন্টেন্সে বসে। অলদো, যেটা এই নোটটা মনে রাখবেন। আর আর আগে হয়তো একদিন বলছি, আজকেও বলি, পিসি দাস, আমরা যে দুইটা বেস বই পড়ি, পিসি দাস এবং টোফেল, এই দুইটা বইয়ের নোটগুলো যার মুখস্থ আছে তাকে কেউ কম্পিটিটিভ এক্সামে বা হায়ার ইংলিশ শিখতে কেউ আটকাতে পারবে না। কারণ জেনারেল কথার বাইরে নোটের মধ্যে থাকে হচ্ছে এক্সেপশনাল কথা, আর সমস্ত পরীক্ষার প্রশ্নগুলো হয় এই নোটের প্রশ্ন থেকে। তাহলে অলরেডি ইউজুয়ালি অ্যাপিয়ার্স বিটুইন দ্য অক্সিলারি অ্যান্ড দ্য মেইন ভার্ব। তাহলে অলরেডি কোথায় বসে? সাধারণত অক্সিলারি ভার্ব এবং মেইন ভার্বের মাঝখানে বসে, তবে আগে পরেও বসতে পারে। ইট ক্যান অ্যাপিয়ার অ্যাট দ্য বিগিনিং অর এন্ড অফ দ্য সেন্টেন্স। আবার বোঝা যাচ্ছে যে এটা কিন্তু অ্যাপিয়ার হতে পারে কোথায় হতে পারে? বিগিনিং এ হতে পারে অথবা সেন্টেন্স শেষে হতে পারে। ইয়েট অ্যাপিয়ার্স অ্যাট দ্য এন্ড অফ দ্য সেন্টেন্স, কিন্তু ইয়েট বসে বাক্যের শেষে, এটা মাথায় রাখতে হবে। আচ্ছা, তাহলে সাবজেক্ট প্লাস হ্যাভ হ্যাজ প্লাস অলরেডি, তারপরে ভার্বের সিম্পল পাস্ট পার্টিসিপল ফর্ম বসবে আর কি। ওই যে পারফেক্ট টেন্সের যেটা গঠন, সাবজেক্ট হ্যাভ হ্যাজ প্লাস নট, তারপরে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম এবং শেষে গিয়ে ইয়েট। তাহলে দেখেন, উই হ্যাভ অলরেডি রিটেন আওয়ার রিপোর্টস, আমরা ইতিমধ্যে আমাদের রিপোর্টটা লিখেছি। তারপরে উই হ্যাভেন্ট রিটেন আওয়ার রিপোর্টস ইয়েট, আমরা এখনো আমাদের রিপোর্ট লিখিনি। তাহলে এই যে নেগেটিভ বাক্য হয়ে গেছে, দেখেন ওখানে কিন্তু হ্যাভেন্ট রিটেন দিছি এবং ইয়েট বাক্যের শেষে আছে কিন্তু। গ্যাব্রিয়েল হ্যাজ অলরেডি রিড দ্য এন্টায়ার বুক। হ্যাঁ, দ্য প্রেসিডেন্ট হ্যাজেন্ট ডিসাইডেড হোয়াট টু ডু ইয়েট, প্রেসিডেন্ট এখনো বলতে পারছে না যে কি করা উচিত। আচ্ছা, এরপর দেখেন এই যে নোটে আবার ব্যতিক্রম গ্রামার বলা আছে। অ্যানাদার অপশন উইথ দ্য ইউজ অফ ইয়েট ইজ সামটাইমস পসিবল। ইন দিস কেস দ্য ভার্ব ইজ পজিটিভ অ্যান্ড দ্য অ্যাডভার্ব ইয়েট ডাজ নট অ্যাপিয়ার অ্যাট দ্য এন্ড অফ দ্য সেন্টেন্স। এই ক্ষেত্রে কিন্তু ইয়েট পজিটিভ, ইয়েটকে আমরা একটু জানলাম যে নেগেটিভ বাক্যে ব্যবহার করা হয়, কিন্তু ইয়েট কিন্তু পজিটিভ বাক্যেও ব্যবহার হতে পারে, বাট অর্থ দেবে নেগেটিভ। ইয়েট একটা সেমি নেগেটিভ মোরাল, ঠিক আছে? ইয়েট থাকলে তার ট্যাগও পজিটিভ হয়। তাহলে এখন কথা হচ্ছে, আমরা বললাম যে ইয়েট নেগেটিভ বাক্যে বসবে, তখন ইয়েট বসে বাক্যের মাঝ শেষে, কিন্তু ইয়েটকে ওই একই অর্থে পজিটিভ বাক্যে বসানো যায়, তখন ইয়েট বাক্যের শেষে বসে না, বাক্যের মাঝে বসে, এবং তখন ভার্বের এই যে একটু আগে দেখেন এখানে গঠন দেখছিলাম যে পাস্ট পার্টিসিপল ফর্ম বসে, অর্থাৎ V3 বসে, কিন্তু এক্ষেত্রে কিন্তু V3 বসবে না, এক্ষেত্রে কিন্তু ইনফিনিটিভ বসবে। ইয়েটের এই রুলটা মাথায় রাখবেন। জন হ্যাজ ইয়েট টু লার্ন দ্য ম্যাটেরিয়াল, জন এখনো ম্যাটেরিয়ালটা পড়েনি বা শেখেনি বা জানেনি। দেখেন সমান সমান দিয়ে লিখছে, জন হ্যাজেন্ট লার্ন দ্য ম্যাটেরিয়াল ইয়েট, এটা এখনো সে পড়েনি বা শেখেনি বা কমপ্লিট করেনি আর কি। তার মানে ইয়েটের অর্থ নেগেটিভ, কিন্তু ইয়েট পজিটিভ বাক্যেও বসানো যায়, তখন আর V3 বসে না, তখন ইনফিনিটিভ বসে। এরপরে দেখেন, উই হ্যাভ ইয়েট টু ডিসাইড হোয়াট টু ডু উইথ দ্য মানি, আমরা জানি না টাকা দিয়ে কি করব। উই হ্যাভেন্ট ডিসাইডেড হোয়াট টু ডু উইথ দ্য মানি ইয়েট, আমরা এখন সিদ্ধান্ত নেইনি টাকা দিয়ে কি করব। আচ্ছা, দিস ইউজ অফ ইয়েট শুড নট বি কনফিউজড উইথ দ্য কনসিডারিং কনজাংশন ইয়েট। ইয়েট কিন্তু আরেকটা ইয়েট আছে যেটা কনজাংশন। এখন কনজাংশন ইয়েটের সাথে অ্যাডভার্বিয়াল ইয়েট কিন্তু মিলানো যাবে না, এটা মাথায় রাখতে হবে। কনজাংশন ইয়েটটা হচ্ছে দুইটা বাক্যকে জোড়া লাগানোর জন্য ব্যবহার করা হবে, আর যেটা নেগেটিভ বা পজিটিভ, নেগেটিভ বোঝানোর জন্য যে ইয়েটটা ব্যবহার করা হবে, এটা কিন্তু জোড়া লাগানোর জন্য না। অর্থাৎ এইটা ব্যবহার করা হবে একটা সিম্পল সেন্টেন্সে, যার সাবজেক্ট একটা থাকবে এবং ফাইনাল ভার্ব একটা থাকবে। আর কনজাংশন ইয়েট যদি হয়, তাহলে সাবজেক্টও দুইটা হবে, ফাইনাল ভার্বও দুইটা হবে। যেমন দেখেন, আই ডোন্ট হ্যাভ দ্য মানি ইয়েট আই রিয়েলি নিড দ্য কম্পিউটার, আমার টাকা নাই কিন্তু তারপরে আমার কম্পিউটার লাগবে। তো দেখেন এখানে ভার্বও দুইটা আছে, সাবজেক্টও দুইটা আছে, কিন্তু এখানে যে ইয়েটটা আছে এইটা কিন্তু অ্যাডভার্বিয়াল ইয়েট না, এটা হচ্ছে কনজাংশন ইয়েট, এটা মাথায় রাখতে হবে। আচ্ছা, মাই নেইবার্স নেভার হ্যাভ দ্য টাইম ইয়েট দে অলওয়েজ, দেখেন এখানে দুইটা সাবজেক্ট অলরেডি হয়ে গেছে, একটা মাই নেইবার্স একটা সাবজেক্ট, আর দে আর একটা সাবজেক্ট, দুইটা সাবজেক্ট অলরেডি পেয়ে গেছি। আর ওইখানে নেভার হ্যাভ একটা ভার্ব আছে, আর এখানে ওয়ান্ট আর একটা ভার্ব আছে, দুইটা ফাইনাল ভার্ব পেয়ে গেছি। তার মানে এই ইয়েটটা হচ্ছে কনজাংশন ইয়েট। এরপর দেখেন প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স।
ফর অ্যান অ্যাকশন, এই যে সেই ছোটবেলার কথা এবং ব্রিটিশ কথা, যে ফর অ্যান অ্যাকশন দ্যাট বিগান ইন দ্য পাস্ট অ্যান্ড ইজ স্টিল অকারিং ইন দ্য প্রেজেন্ট। প্রেজেন্ট পারফেক্ট রুল, থার্ড রুল, মানে ওই যে একটু আগে যেটা শেখায় আসছে, এই যে প্রেজেন্ট পারফেক্ট এখানে বলে আসছিল না, যে এটা কিন্তু কি হয়, যে অ্যাকশন দ্যাট বিগান ইন দ্য পাস্ট এন্ড ইজ স্টিল অকারিং। ও বলতেছে যে আমরা 3 নম্বর রুলে যেটা শিখে এসেছিলাম, যে এটা প্রেজেন্ট পারফেক্ট হয়, কিন্তু এটা কিন্তু প্রেজেন্ট, এই যে ইট ইজ অলসো পসিবল টু ইউজ দ্য প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, এটা কিন্তু প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াসও ব্যবহার করা সম্ভব। ইউজ দ্য ফলোইং রুল, তাহলে এই নিচের রুলটা ব্যবহার করতে হবে, কি, সাবজেক্ট প্লাস হ্যাভ হ্যাজ প্লাস বিন আসবে, আমরা জানি, তারপরে ভার্বের সাথে আইএনজি হয়, এটার যে গঠন, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের যে গঠন সেটা কি, সাবজেক্ট প্লাস হ্যাভ বিন বা হ্যাজ বিন, তারপরে ভার্বের সাথে আইএনজি। জন হ্যাজ বিন লিভিং ইন দ্য সেম হাউস ফর 20 ইয়ার্স, জন এই ঘরেই 20 বছর ধরে আছে। তাহলে এটা কি বললাম, হ্যাজ বিন লিভিং, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে গঠন করছি, সমান সমান দিয়ে লিখে দিছে, দেখেন, জন হ্যাজ লিভড ইন দ্য সেম হাউস ফর 20 ইয়ার্স, প্রেজেন্ট পারফেক্টও লিখে দিছে। তার মানে এইটা কিন্তু প্রেজেন্ট পারফেক্ট টেন্সে লিখলেও হবে, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে লিখলেও হবে। যার মনে করেন একটু আধুনিক, যে এইটু জানে, সে রিটেনে যখন, একজন রিটেনে লিখবে জন হ্যাজ বিন লিভিং ইন দ্য সেম হাউস ফর 20 ইয়ার্স, আরেকজন একই অর্থে রিটেনে লিখবে জন হ্যাজ লিভড ইন দ্য সেম হাউস ফর 20 ইয়ার্স। এই পরে যে লিখবে সে বেশি প্রিফার পাবে টিচারের কাছে, কারণ টিচাররা কিন্তু এইটা ফলো করে, সে জানবে যে না এই ছেলেটা আধুনিকতার সাথে যুক্ত আছে, কিন্তু আগেরটাও কিন্তু বৈধ ভাই, আগেরটাও হবে, টেনে কনফিউজ হওয়ার কিছু নাই, কিন্তু দুইটাই বৈধ। কিছু উদাহরণ, জর্জ হ্যাজ অলরেডি ওয়াক টু স্কুল, ইতিমধ্যে চলে গেছে আর কি, ঠিক আছে, অনির্দিষ্ট সময়। হি হ্যাজ বিন টু ক্যালিফোর্নিয়া 3 টাইমস, সে 3 বার ক্যালিফোর্নিয়া গেছে, একের অধিক কাজ, প্রেজেন্ট পারফেক্ট টেন্স, এখানে দুইটা টেন্সেরই উদাহরণ দেওয়া আছে এখানে, এগুলো নিজেরা দেখে নিন, এটার জন্য আর আমার সময় নষ্ট করবো না। এক্সারসাইজ 8, এটা নিজেরা করে নেবেন, জন ড্যাশ রাইট হিজ রিপোর্ট লাস্ট নাইট। আচ্ছা বলেন তো এটা কি হবে, লাস্ট নাইট দেওয়া আছে, কি হবে, তার মানে অতীতের সময়টা এখানে উল্লেখ আছে, অতীতের সময় উল্লেখ থাকলে V2 হবে, পাস্ট ইনডিফিনিট হবে, জন রোড হিজ রিপোর্ট লাস্ট নাইট, এটা নিজেরা করে নেবেন এটা। আর হচ্ছে পাস্ট পারফেক্ট টেন্স, ওই যে সেই ছোটবেলার কথা, রোগী আসার আগে ডাক্তার মরে গেল নাকি, ডাক্তার আসিবার পূর্বে রোগী মারা গেল, সেই টেন্স, ঠিক আছে। তার মানে এই টেন্সের মূল কথা হচ্ছে এক অতীতকালেরই দুইটা কাজই অতীতকালের, সেখানে একটা ঘটার আগে আর একটা ঘটছিল, অথবা একটা ঘটার পরে আর একটা ঘটছিল, কথা এই। প্রেজেন্ট পারফেক্ট টেন্সের মূল কথা হচ্ছে অতীতকালেরই দুইটা কাজ, অতীতকালেরই দুইটা ঘটনা, কিন্তু একটা আগে ঘটছে একটা পরে ঘটছে। আচ্ছা 1 মিনিট সময় দিচ্ছি, দেখেন এর মধ্যে কোনো প্রবলেম ফিল করতেছেন কিনা, করলে আমাকে জানান কোনো সমস্যা হচ্ছে কিনা, এইটুকু বুঝছেন কিনা। এই পর্যন্ত ক্লিয়ার হয়েছে? স্যার মোটামুটি, আবার যখন প্র্যাকটিস করবো ইনশাআল্লাহ ঠিক হয়ে যাবে। আচ্ছা তাহলে এবার আসেন পাস্ট পারফেক্ট টেন্সে আসি আমরা। পাস্ট পারফেক্ট টেন্স কি বললাম, অতীতকালের দুইটা কাজ, একটা আগে হয়েছে একটা পরে হয়েছে। ডাক্তার আসার আগে রুগী মরুক আর রুগী আসার আগে ডাক্তার মরুক, দুইটাই ঘটতে পারে ঘটনা, দুইটাই পসিবল, কারণ মৃত্যুর তো কোনো লাইসেন্স নাই। ডাক্তার মরে যেতে পারে না, হাসপাতালে রুগী আসার আগে মরতেই পারে, হ্যাঁ। কিন্তু কথা হচ্ছে যে মরুক কোনো সমস্যা নাই, কিন্তু দুইটা কাজ, একটা আগে একটা পরে। এখন যে কাজটা আগে হয়েছে ওইটার জন্য পাস্ট পারফেক্ট, আর যে কাজটা পরে হয়েছে সেটার জন্য হচ্ছে পাস্ট ইনডিফিনিট। দ্য পাস্ট পারফেক্ট ইজ ইউজ টু ইন্ডিকেট, দেখেন এখানে বলা আছে অ্যাকশন দ্যাট হ্যাপেন্ড বিফোর অ্যানাদার অ্যাকশন ইন দ্য পাস্ট, অতীতকালে একটা কাজের আগে আরেকটা কাজ ঘটছে। দ্যাট ইউজুয়ালি আর টু অ্যাকশন ইন দ্য সেন্টেন্স, অর্থাৎ এই ধরনের এতে পাস্ট পারফেক্ট টেন্সে দুইটা অ্যাকশন থাকবে, একটা আগে ঘটছে একটা পরে ঘটছে। যেমন জন হ্যাড গন টু দ্য স্টোর বিফোর হি ওয়েন্ট হোম, ঘরে যাওয়ার আগে সে দোকানে গেছিল, তাহলে প্রথম কাজ ছিল কোনটা, দোকানে যাওয়া। তাহলে আমরা বলেছি যে কাজটা আগে হয় সেটার জন্য পাস্ট পারফেক্ট, আর যেটা পরে হয় সেটার জন্য পাস্ট ইনডিফিনিট, ঠিক আছে। তাহলে এই ক্ষেত্রে হচ্ছে বিফোর এবং আফটার ব্যবহার করা হয়, বিফোর এবং
আফটার। বিফোর মানে কি আগে, আর আফটার মানে পরে। আমরা মনে রাখবো আগে আগে পরে পরে। এখানে একটা কথা আমরা কি মনে রাখবো, যে আগে আগে পরে পরে। অর্থাৎ বিফোর যদি হয় তাহলে বিফোরের আগে এইখানে বসবে হচ্ছে পাস্ট পারফেক্ট, আর এইখানে বসবে হচ্ছে পাস্ট ইনডিফিনাইট। আফটার মানে পরে, তাহলে আফটারের পরে বসবে হচ্ছে পাস্ট পারফেক্ট, আর তাহলে আফটারের আগে বসবে হচ্ছে পাস্ট ইনডিফিনাইট। বুঝছেন তো? এটা সিম্পল কথা, জানেন আপনারা, এগুলো জানেন, খুব ভালো করে জানেন। এখন কথা হচ্ছে এইখানে একটা জিনিস খেয়াল করেন, এই যে বিফোর বা আফটার, এই যে ক্লজ মার্কার দিয়েছি, এইটা দিয়ে কিন্তু পরের এটা সাবঅর্ডিনেট ক্লজ, এটা সাবঅর্ডিনেট ক্লজ। এখন এটা কি আগে যেতে পারে না? এই বিফোর আগে বসতে পারে, এই ক্লজটুকু শেষে বসতে পারে, পাপের কিছু নাই, বসতেই পারে। তাই যদি হয় তাহলে এই বিফোরের ঠিক পরে পাস্ট ইনডিফিনাইট, আফটারের ঠিক পরে পাস্ট পারফেক্ট, এটা মাথায় রাখলেই চলবে। তখন এইটা ঘুরে এখানে চলে যাবে, আর এইটা ঘুরে এখানে চলে যাবে, এই আর কিছুই না। অর্থাৎ এই দুইটা রুল দিয়ে চারটা রুল তৈরি হয়ে যাবে। তখন বইয়ের দিকে তাকান, দেখেন বইতেও তাই দেওয়া আছে। এই যে সাবজেক্ট প্লাস পাস্ট পারফেক্ট প্লাস বিফোর, দেখেন বিফোরের আগে এই যে পাস্ট পারফেক্ট আছে, তারপরে সাবজেক্ট প্লাস সিম্পল পাস্ট, তারপরে জন হ্যাড গন টু দ্য স্টোর বিফোর হি ওয়েন্ট হোম, সাবজেক্ট প্লাস সিম্পল পাস্ট টেন্স আফটার সাবজেক্ট প্লাস পাস্ট পারফেক্ট। এই যে দুইটা রুল দিয়ে আবার দেখেন পরে দুইটা রুল বানানো, অর্থাৎ ওই আগের গুলো পরে, পরের গুলো আগে, দুইটাই বৈধ। জন ওয়েন্ট হোম আফটার হি হ্যাড গন টু দ্য স্টোর, এই আফটার আছে দেখেন, আফটারের পরে হি হ্যাড আছে, পাস্ট পারফেক্ট পরে। এইবার দেখেন একটা নোট দেওয়া আছে, এই যে নোট, দ্য অ্যাডভার্ব হোয়েন ক্যান বি ইউজড ইন প্লেস of before or after in any of the four formula। তাহলে এখন এইখানে যে চারটা ফর্মুলা আছে, বিফোর আফটার মাঝখানে একবার আছে, আর বিফোর আফটার সামনে একবার আছে, এই চারটা ফর্মুলা যে কোনো জায়গাতে হোয়েন বসতে পারে। ঠিক আছে? একটু আগে কিন্তু হোয়েনকে আমরা পাস্ট কন্টিনিউয়াস টেন্সের অ্যাডভার্ব হিসেবে জেনে আসছি, এখন আবার জানেন যে হোয়েন পাস্ট পারফেক্টেরও। এই বিফোর আফটারের যে কোনো জায়গাতে হোয়েন বসতে পারে। এখন দেখেন এখানে কোনো কনফিউশন আছে কিনা, কোনো কনফিউশন নাই, থাকলেও নিজেরটা নিজে সুন্দর করে সারাবেন। ওইখানে কথা ছিল একটা কন্টিনিউয়াস হতে হবে, কিন্তু পাস্ট ইনডিফিনিটের সাথে একটা কন্টিনিউয়াস হবে, আর এইখানে কথা হচ্ছে পাস্ট ইনডিফিনিটের সাথে একটা পারফেক্ট হবে। পার্থক্য এইটুকু। পারফেক্ট দেখলে বুঝে নেবেন যে এটা প্রেজেন্ট পাস্ট পারফেক্ট টেন্সের হচ্ছে বিষয়, আর যদি হোয়েনের সাথে একটা কন্টিনিউয়াস দেখেন তাহলে বুঝবেন যে এটা হচ্ছে পাস্ট ইনডিফিনিটের আলোচনার বিষয়। এইভাবে কনফিউশন সারাবেন। টেন্স নিয়ে মোটামুটি এই পর্যন্তই আলোচনা, এরপরে আর কোনো টেন্স আপনার লাগে না, আর কোনো টেন্স থেকে আসেও না। এদের পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, তার মানে অতীতে যে দুইটা কাজ যেটা আগে হয়েছিল সেটা কিছুক্ষণ ধরে চলছিল, এই আগেরটা কিছুক্ষণ ধরে চলছিল। আব্দু হ্যাড বিন লিভিং ইন নিউ ইয়র্ক ফর 10 years বিফোর হি মুভ টু ক্যালিফোর্নিয়া। তার মানে ক্যালিফোর্নিয়ার আগে 20 বছর ধরে ওইখানে বাস করছিল, এরকম। ঠিক আছে? যেটা আগে হয়েছে সেটা কিছু সময় ধরে চলছে, এটা হচ্ছে প্রেজেন্ট মানে পাস্ট পারফেক্ট টেন্সের আলোচ্য বিষয়। এটা যে তেমন প্রশ্ন আসে না, এটা আর বোঝারও কিছু নাই। এটাও একই কথা, দুইটা কাজ। আগেরটা বলছি একটা শেষ হওয়ার আগে আরেকটা শেষ হয়েছে, আর এখানে বলছি যে কাজটা আগে হয়েছে ওইটা কিছু সময় ধরে চলছে, এই আর কিছু না। এখানে এক্সারসাইজ 9 দেওয়া আছে, 9টা ভালো করে করে সাবমিট করবেন, এটা আপনাদের হোমওয়ার্ক। এই যে কটা এক্সারসাইজ দেওয়া আছে, 8, 9 এক্সারসাইজ, 7, 8 না 6 থেকে শুরু হয়েছে, 6 থেকে এই যে 9 পর্যন্ত, এই তিনটা এক্সারসাইজ হোমওয়ার্ক, এই তিনটা এক্সারসাইজ গ্রুপে সাবমিট করে দিবেন। করার পরে এরপরের সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট আছে, সেটা আমরা নেক্সট ক্লাসে শিখবো আর কি। স্যার লেকচার শিট কত নম্বর? লেকচার শিটে সম্ভবত 8 কি 9 আছে। লেকচার শিট থেকে শুধু প্র্যাকটিস করবেন, প্র্যাকটিস গুলো দেখবেন। এই টেন্সের জন্য আমার লেকচার শিটে খুব বেশি কিছু দিই নাই, টেন্সের জন্য লেকচার শিটে দেওয়ার মতো কিছু না। টেন্সের জন্য হচ্ছে ওই যে কম্পিটিটিভ বা মাস্টার যে বইটা কিনছেন ওইখান থেকে এক্সারসাইজ করবেন, আর গ্রামারটা শিখবেন এই পিসি দাস থেকে এবং টোফেল থেকে। আর কোনো জায়গা থেকে পড়বেন না, শিট থেকে পড়বেন না। শিট থেকে টেন্স পড়ার জন্য না, ঠিক আছে? টেন্স হচ্ছে এই যে এত কষ্ট করে এইভাবে করে ক্লাস নিলাম এই জন্য, বেসিক সব ভালো করে বোঝানোর জন্য, কারণ টেন্স হচ্ছে মূল জিনিস। ঠিক আছে স্যার। আর অ্যাডভান্স টেন্স, স্যার প্রেসিডেন্টের বইটার মধ্যে হচ্ছে আপনারা এতক্ষণ যে আলোচনা করেছেন স্যার, পেজ নাম্বারগুলো স্যার একটু কাইন্ডলি বলবেন। পেজ নাম্বার কি আমার সাথে তো মিলবে না ভাই, আপনি দেখেন টাইম এবং টেন্স নামে পিছনের সাথে অধ্যায়টা আছে সেটা বলবেন, আমার বইয়ের সাথে আপনার পেজ মিলবে না। তো ওই যে খুঁজে পাচ্ছি না, কারণ কি করে করছি। হ্যাঁ, টাইম এন্ড টেন্স দাম, পিছনের বইয়ে টাইম এন্ড টেন্সে দাম, তাহলে পাবেন। স্যার কি স্যার ইয়ার শিরোনামটা কি স্যার দেখবেন? টাইম টাইম এন্ড টেন্স, টেন্স তো নাম দেখবেন। এটা আছে। হ্যাঁ এটা আছে, যখন আছে স্যার।
হ্যাঁ তাহলে দেখেন পৃষ্ঠা যার সাথে মেলে মিলাই নেন। আমার স্যার 131 বুঝতে আচ্ছা স্যার ঠিক আছে। ওই তো ওরকম একটু পৃষ্ঠা এদিক ওদিক হবে এই আর কি, আর কিছু না। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। স্যার একটু অঙ্ক নিয়ে কথা বলতাম। আচ্ছা এই গণিত নিয়ে সমস্যা যখন সবার সাথে সাথে গ্রুপে আলোচনা করতে বলি, কিন্তু গ্রুপে আলোচনা করেন না, বলেন গণিত নিয়ে কি সমস্যা? স্যার গতকালকে যে প্রশ্ন দিয়েছেন ওইখানে কয়েকটা মানে আমরা যে ক্লাসটা করছি বা আমাদের যে লেকচার সেই অনুযায়ী কিছু নিয়মগুলো আসতেছে না, এই জন্য সমস্যা হচ্ছে লগের হবে স্যার। আচ্ছা ওইগুলো রেখে দেন, আগামীকালকে গণিত স্যারের ক্লাস আছে, আগামীকালে দুইটা ক্লাস আগামীকাল হবে স্যার গণিতের, হ্যাঁ আগামীকালকে দুইটা ও ক্লাস আচ্ছা হবে আচ্ছা গণিতের, আচ্ছা তখন ওগুলো সলভ হবে প্রশ্নগুলো। আর প্রশ্নগুলো এতক্ষণ সলভ পেয়ে যাইতেন যদি ছবিটা তুলে, জাস্ট প্রশ্নের ছবিটা তুলে যদি একটু স্ক্রিনশট নিয়ে গ্রুপে দিয়ে দিতেন, এতক্ষণ সলভ হয়ে যেত। ঠিক আছে? আচ্ছা ঠিক আছে স্যার, আচ্ছা জি কালকে তাহলে দেবো স্যার। আচ্ছা আর শীট দেখতে চাইছেন, শীট দেখেন এই যে টেন্সের শীট, তবে শীট থেকে কিন্তু বেশি না, টেন্স কিন্তু এই যে মূল পড়ায় এই বই থেকেই পড়বেন। হ্যাঁ এই দেখেন এই যে যেভাবে আপনারা ছোট মানুষের মতো আলোচনা চান, এখানে শীটে আলোচনা করা আছে, লাগলে এটা করে নিতে পারেন, কিন্তু এটা থেকে শিখতে হবে অ্যাডভান্স। এই যে রুল 1 রুল 2 এগুলো ভালো করে পড়লেন একদম বেসিক ক্লিয়ার হয়ে যাবে একদম। যদি কারো কিছু না জানেন সেও এইটা দিয়ে পড়লে একদম ক্লিয়ার হয়ে যাবে। এটা দিয়ে পড়ে নিন, এখানে যে রুলগুলো দেওয়া আছে এখানে প্রচন্ড রকম হবে, কারণ এটা দিয়ে তো আপনি ইয়ে করবেন। আর ভয়েস দেওয়া আছে, ভয়েস আপনারা পাবেন, ভয়েস আমি কি পড়াবো, এটা তো সহজ একটা অধ্যায়, ভয়েসের শীট থেকে ভয়েসটা পড়ে নেবেন। ঠিক আছে? টেন্স আছে এই দুটো বই থেকে বেসিক বুঝবেন, তারপরে শীট দেখেন মনে চাইলে না, আর ভয়েসটা শীট থেকে দেখে নিন, এখানে সুন্দর করে আলোচনা করা আছে সব, প্রত্যেকটা টেন্সের ভয়েস এখানে সুন্দর করে আলোচনা করা আছে, এখান থেকে পড়ে নেবেন। আপনি আজকে যেভাবে ক্লাস নিলেন এভাবে আলোচনা করলে স্যার অনেক উপকার হয় স্যার। যে না যেটা যেরকম লাগে সেটা তো সেভাবে নিব, সমস্যা নেই, নিব না কেন। কিছু কিছু জিনিস আছে একদম মনে করেন ওই কোনো কারণে ইয়ে হয় না, সমস্যা নেই, ক্লাস যেটা যেভাবে লাগে ভালো করেই নিব, এটা নিয়ে টেনশনের কিছু নাই। আর ক্লাস টাইমে স্যার ওরকম করে নিলে স্যার মনে থাকবে স্যার, আপনি বলতেছেন ওভাবে মানে কানের মধ্যে ঢুকতেছে ব্রেনে ঢুকে যাবে স্যার। স্যার এভাবে নিলে ভালো লাগবে স্যার। আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই। হ্যাঁ আচ্ছা তাহলে এই যে স্যার হ্যাঁ বলেন। আচ্ছা স্যার যখন এই যে প্রশ্নগুলো দেন তারপরে এই যে বিসিএস এর পিডিএফ মানে পিডিএফ গুলো দেখি, কিন্তু ওখানে গেলে স্যার সবকিছু এলোমেলো মনে হয়, মানে কেন জানি সম্পর্ক করতে পারি না না যে ওইটা পরীক্ষা কি দিতে দিতে ওই ভয়টা কেটে যাবে, ওইটা আপনি আগে থেকে ভয় পেয়ে যান, মানে আপনার যে মনের বাধে খেয়ে ফেলে। স্যার হ্যাঁ সত্য কথা, আমি ভয়ে অনেক পরীক্ষা মিস হ্যাঁ করছি এইটাই তো এখনো বলছি, জানি আমাকে বলতে গেলে কিছুই দিতে পারবো না এই আমি ভয় ভাবি। পেলে তো চলবে না ভাই, এখানে তো ভয় পাওয়ার জায়গা না। আপনি না পারেন তারপরে আপনি অ্যাটেন্ড করবেন, আজকেরটা পারলেন না কালকেরটা পারবেন, কালকেরটা না পারলে পরশুটা পারবেন, কিন্তু মিস করা যাবে না। ঠিক আছে? পড়তে হবে আর কি। ঠিক আছে, অঙ্কের পরীক্ষাগুলো দিলাম স্যার, ওইখানে ওরকম হয়েছে মানে দুটো তিনটা করে অঙ্ক সূচক আর ওই দুটাতেই মানে করতে করতে গিয়ে শেষের দিকে এসে মানে ভুল আমি আর আসলে স্যারকে জানি না যে ওটা আর আপনারা ঘড়ি যেটা ধরে, আমি তো ঘড়ি ধরে করেন তো, বাসায় ঘড়ি ধরে তারপরে করেন তো? স্যার এখানে একটু সমস্যা আছে, আমার সময় অনেক লাগতেছে। না সময় লাগানো যাবে না, সময় সময় লাগানো যাবে না, এই কাজটা করা যাবে না, এটা ঘড়ি ধরে করতে হবে, ওই মাসে পূরণ করে করে কিন্তু। হ্যাঁ স্যার তাহলে মানে এই সমস্যাতে করতে হলে কোনো টেকনিক আছে নাকি স্যার? আমি আসলে টেকনিক হচ্ছে ভীষণ অ্যাটেন্ড করেন, শুনেন সব টেকনিকটা বলি, এটা হচ্ছে অ্যাটেন্ড করবেন, পারবেন না এরপরে কি করবেন, ওই যে আপনাদের স্টাডি গ্রুপটা আছে তাদের সাথে আলোচনা করেন, ব্যাচমেটদের সাথে আলোচনা করেন, না পারলে গ্রুপে ছবি তুলে দেন, আমার কাছে প্রশ্ন করেন, আমি প্রশ্ন দেখলে উত্তর দিয়ে দিব। ঠিক আছে? জি স্যার আরেকটা বুঝাই দেবো, জিনিস, সমস্যা নেই। স্যার হ্যাঁ পরীক্ষাগুলোতে অ্যাটেন্ড করতে গেলে আমি স্যার দেখা যায় কি যে বিষয়টা কমপ্লিটই করতে পারি না। দেখা যায় পরীক্ষার দিন চলে আসে কিন্তু যেমন আমি বীজগণিত ওদিনকার যে গণিতের ক্লাস হয়েছে স্যার এখন পর্যন্ত বীজগণিতীয় সমাধান লেকচারটা এখন কমপ্লিট করতে পারিনি। মানে কেন জানি মেকআপ করতে পারতেছি না, এই যে অন্যান্য সাবজেক্টও এরকম হয় স্যার, এই জন্য শেষ পর্যন্ত পরীক্ষাগুলো স্কিপ আচ্ছা করে আপনি যাচ্ছে। আপনি যে কাজটা করবেন, আপনি হচ্ছে রুটিন করে রুটিন অনুযায়ী কাজ করবেন, তাহলে আপনার উন্নতি হবে। ঠিক আছে? জি স্যার।
রুটিন করে আপনি রুটিনে কম রাখেন প্রয়োজনে, কিন্তু রুটিন মেনটেন করেন, তাহলে এই সমস্যাগুলো সলভ হবে। আপনি মনে করেন ঠিক আছে আজকে করি না কালকে করবেন, কালকে করি না পরশু করবেন, এরকম করে আপনি সময় নষ্ট হয়ে যাচ্ছে। ঠিক আছে, আপনি রুটিন মেনটেন করেন, তাহলে এই সমস্যা থেকে উত্তরণ পাবেন। আচ্ছা স্যার, দেখি তাহলে ট্রাই করি। না, ট্রাই করলে দেখবেন রুটিন মেনটেন করেন, আপনার সমস্যা আমি বুঝতে পারছি, এটা হচ্ছে রুটিন মেনটেন না করার সমস্যা। আপনি রুটিন মেনটেন করেন, এই সমস্যা থাকবে না। স্যার তারপরে আমি দেখা যায় যে অন্যান্য সাবজেক্টগুলোতে না বলে বলে ট্রাই করি, কিন্তু করতে করতে মানে একটা দিনে আমি ওই শুধু সূচক লগারিদম আর হচ্ছে ঐকিকটা কোন রকম করছি, কিন্তু বীজগণিতের আসলে এখনো মানে করতে পারিনি। তো যাই হোক, আপনি পরীক্ষা বীজগণিত ছিল না দেখে ওইটা বলে অ্যাটেন্ড করছি, কিন্তু এই বিষয়গুলো একদম হচ্ছে প্রতিটা সাবজেক্টে, যেমন যে টেন্স দিচ্ছে দুইটা কাজ কাজ, আর এটা একটা করতে করতে দেখা যায় আমি এক্সারসাইজ গুলো করতে পারি না, মানে এতে পরীক্ষা দিয়ে চলে আসে। আসলে কি স্যার এক্সারসাইজ গুলো আলাদা করে পড়বো, নাকি বিষয়ভিত্তিক না, আলোচনামূলক করে তারপরে বিষয়ভিত্তিক এক্সারসাইজ গুলো আলোচনা, করবো? বিষয়ভিত্তিক তো ক্লাস করাই না, এই যে ক্লাসে তো এই যে বেসিক গুলো আলোচনা করালাম, আপনি প্রয়োজনে ক্লাসটা আরেকবার শুনবেন। আপনি করবেন কি, এই ক্লাসটা প্রয়োজনে আরেকবার করবেন, করার পরে প্র্যাকটিস হাতে নেবেন। প্র্যাকটিস বইটা হাতে নিয়ে এরপরে হচ্ছে আপনি সলভ করা শুরু করবেন। যদি মনে করেন কোনো জায়গা থেকে একান্ত বোঝেন, উত্তর দেওয়া থাকে, আলোচনাও করা থাকে, ওইটা দেখেও যদি না বোঝেন, তাহলে গ্রুপে প্রশ্ন করেন। আর না হলে আপনি এক কাজ করেন, আপনি ওই আপনার ক্ষেত্রে যেটা হয়, আপনি হয়তো দেখেন তাহলে কতগুলো আছে আমি কোন সময় করবো, আপনি ওইটা না করে এক কাজ করেন, সময় আশা করে পাবো, আপনি ধরেন 50টা আছে, আপনি 20টা করে করেন, একবার ধরায় 20টা করলেন, পরের ধরায় বাকি 20টা করবেন, এইভাবে করে অল্প অল্প করে আগান, তাহলে আপনার উন্নতি হবে। ঠিক আছে, মানে স্যার ওই যে প্র্যাকটিস বা যেটা এক্সারসাইজ বলেন বা এক্সাম যে শীট অল্প অল্প করে, অল্প অল্প করে ক্লাস আগান। হ্যাঁ হ্যাঁ, ওগুলো অল্প ওইগুলো অল্প করে আলাদা আগান। করে আর বিস্তারিতটা আলাদা করে করবো, তাই না হ্যাঁ স্যার? হ্যাঁ হ্যাঁ, ছোট ছোট করে পড়েন, তাহলে পরে একসময় একসাথে সব করেন। আচ্ছা স্যার, ঠিক আছে। আচ্ছা, তাহলে আগামীকালকে ক্লাসটা একটু দেখেন। আগামীকালকে দুইটা ম্যাথ ক্লাস আছে, আমরা তো বলছিলাম যে ম্যাথের রুটিনের শিডিউলে আমাদের একটু সমস্যা ছিল, যে সূচক লগারিদম হয়ে গেছে, বীজগণিতের আগামী দিনে বীজগণিত যা আছে এইগুলো দুইটা ক্লাস, সুদ কষার একটা ক্লাসে শেষ হয়ে যাবে। ঠিক আছে, আগামী দিন স্যার তো আপনাদেরকে বলে দিছিল ওই যে মানে লেকচার 14 পর্যন্ত আর কি আগামী দিন হয়ে যাবে আমাদের ম্যাথের লেকচার 14 পর্যন্ত হয়ে যাবে, মাথায় রাখেন। আর বাংলাটা এই পাশে থেকে যাচ্ছে, আমি দেখতেছি, সমস্যা নেই, বাংলাটা একটু থাকুক, বাংলা সহজ জিনিসও আমি পরে আলোচনা করে কভার করে দিব। আর এরপরে আপনার এই যে কন্ডিশনাল এবং ন্যারেশন, এরকম সহজ ছোট্ট একটা অধ্যায় আমি বলে দিই, আগামী দিন যে ইংলিশ ক্লাসটা বেঁচে থাকলে নিব ইনশাল্লাহ। এই কন্ডিশনাল তিনটা কন্ডিশন, এর থেকে একটা প্রশ্ন পাবেনই পাবেন, কোনো ভুল নাই। ন্যারেশন সহজ একটা জিনিস, আমি ছোট্ট করে গ্রাফিক আলোচনা করে দিব, দিয়ে আগামী দিন সাবজেক্ট অফ এগ্রিমেন্টও পড়াবো, মানে আগামী শুক্রবার বা শনিবার যেদিনই হবে। ঠিক আছে, আর আগামী কালকে দুইটাই পড়াবো, আপনার ম্যাথ ক্লাস হবে। আর পরের শুক্রবারে বা শনিবারে যা হোক কন্ডিশনাল ন্যারেশন, তার সাথে সাবজেক্ট অফ এগ্রিমেন্ট শুরু করবো। এই সাবজেক্ট অফ এগ্রিমেন্ট আর রাইট নাম্বার কথা একই জিনিস, পার্থক্য খুব বেশি নাই, ব্রিটিশ আর আমেরিকান পার্থক্য, কিছু রুল বেশি পড়াবো, তাই দুইটা ইয়েতে দেওয়া, লেকচারে দেওয়া, বুঝতে পারছেন? এই সাবজেক্ট অফ এগ্রিমেন্ট পড়ানোর পরে মূলত আপনার ইংলিশের কোর্সটা বলতে পারেন এক প্রকার কমপ্লিট হয়ে যাবে, মানে মূল বেসিক গুলো আলোচনা হয়ে যাবে। তারপরে ফ্রেশ ক্লাস এগুলো নিয়ে পড়াবো, ফ্রেশ ক্লাস করলে আর বাকি সব কিছু কাভার হয়ে যাবে। এরপরে যদি বেশি সময় পাই, দেখা যায় পরীক্ষা হচ্ছে না, বেশি সময় পাচ্ছি, এই টোফেল ব্যালেন্সের টোফেলে 170টা রুল আছে বুঝছেন মোট, তার মধ্যে 140টা খুবই ইম্পর্টেন্ট। তো এই রুলগুলো আমি ধারাবাহিক পড়ায় দেবো আপনাদেরকে এক্সট্রা। শুধুমাত্র ব্যারন্সের কোর্সই করাই আমি মনে করেন 10,000 টাকা, শুধুমাত্র ব্যারন্সের কোর্স, ব্যারন্স এবং কিলিস এই দুটো টোফেলের কোর্স করাই 15,000 টাকা, বুঝছেন? তো এই খুবই দামি জিনিস, যদি সময় পাই আমি পুরো ব্যালেন্স প্রয়োজন আপনাদেরকে পড়াই দেবো, যদিও সেই রুলগুলো এখন ভেঙে ভেঙে ভিন্নভাবে পড়াচ্ছি, সময় পেলে আলাদাই পড়াই দেবো টোটাল। তো এই ইয়েটা হয়ে গেলে, রাইট ফ্রম ভার্ব পর্যন্ত হয়ে গেলে, তারপরে আমি বাংলার দিকে আসবো। বাংলা একদম ওই ধ্বনি তত্ত্ব থেকে শুরু করতে হবে, গ্রামারে কিছুই শুরু করিনি এখনো। এগুলো আপনারা টুকটাক করে নিয়েন, বাংলা তো সহজ জিনিস, হালকা করে না, আর আমি তো আলোচনা করবোই সিরিয়ালি, কিন্তু সেটা আমি করবো এই সাবজেক্ট অফ এগ্রিমেন্ট শেষ করার পরে আর কি, বুঝছেন? আর আপনারা শীটের জন্য আপনাদের শীটটা পরশু দিন পোস্ট করা হবে আর কি, সবার ঠিকানায়। আপনাদেরকে দেখে আমি কালকে না পরশু দিনকে রাতের বেলা অথবা কালকে রাতের বেলা দেখে আরেকবার আমি একটা মিটিং কল করবো, যারা যারা শীতের টাকা দিচ্ছেন মিস না হয় আর কি।
শিটের প্রিন্টিং কাজ শেষ, এখন পরশু দিনকে হয়তো পাঠিয়ে দেবো সবাইকে। তারপরে কেউ যেন মিস না হন সেজন্য আলাদা একটা মিটিং করে দিবেন। স্যার তাহলে গ্রুপে দিয়ে দিই। হ্যাঁ, গ্রুপে জানাই দেবো যে কখন কি করবো, গ্রুপে জানাই দেবো, সমস্যা নেই। ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, তাহলে আল্লাহ হাফেজ আজকে। আল্লাহ হাফেজ।